দেখো আমাদের যে প্রথম উদাহরণ আছে, উদাহরণ 1, নিম্নে লিখিত লেনদেনগুলো অবলম্বনে জাবেদা প্রস্তুত করো। আমরা এই বইয়ে একটা জাবেদা করি। প্রথমত দেখো তিনি কি করছে, 2018 সালের 1 জানুয়ারি তারিখে জনাব ফয়সাল। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমরা যার জাবেদা করব তার নামটা সুন্দর করে উপরে লিখতে হবে। এটা কার পেজ জাবেদা? নাম্বারটা একটু স্যার। ফয়সাল স্যার পেজ নাম্বারটা। জাবেদা। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে আমার বই 164। ঠিক আছে, জনাব ফয়সালের জাবেদা। এটা উপরে লিখে দিতে হবে। যার জাবেদা লিখবো, যে কোম্পানির জাবেদা লিখবো বা যে দোকানের জাবেদা লিখি না কেন সেটা লিখতে হবে। এখানে লিখে নিচে জাবেদা দিতে হবে। যেমন জনাব ফয়সালের জাবেদা আমরা লিখলাম। এখন আমরা বলছিলাম জাবেদার সংজ্ঞাটি আমরা বলছিলাম সেটা হচ্ছে কি, তারিখের ক্রমান্বয়ে লিখতে হবে। আমরা সংজ্ঞাটি বলছিলাম কি, ওই জাবেদার বইটা প্রথমেই এই তারিখের ক্রমান্বয়ে থাকতে হবে। এখন দেখো ওইখানে কি বলছে, 2018 সালের 1 জানুয়ারি। কখন? 2018 সালের জানুয়ারি কত? জানুয়ারি 1। জানুয়ারি 1 তারিখে উনি কি করছে দেখো, আর 2,25,000 টাকা এবং নগদ 1.5 লক্ষ টাকা, পণ্যদ্রব্য হচ্ছে 50,000 টাকা এবং 25,000 টাকার হচ্ছে আসবাবপত্র নিয়ে কারবার শুরু করছেন। এখন আমরা বলছিলাম ব্যবসায় যা কিছু আসে সেগুলো আমরা লিখবো ডেবিট পার্টি। এখন দেখো উনি কি করছেন, নগদে 1.5 লক্ষ টাকা আনছেন ব্যবসায়ী, নগদে 1.5 লক্ষ টাকা ব্যবসায় আছেন। এই এন্ট্রিটা আমরা কিভাবে করব? তো নগদে যখন কোনো কিছু আসবে, নগদে যা কিছুই আসবে সেটা আমরা লিখবো যে নগদান হিসাব। এগুলো হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব এটা কোন পার্টে লিখবো আমরা? যেহেতু নগদে ব্যবসায় আসছে, ব্যবসায় যা কিছু আসে সেগুলো কোথায় লিখবো? ডেবিট পার্টে। নগদান হিসাব এখানে লিখে দিবা যে হচ্ছে ডেবিট। নগদান হিসাব ডেবিট। দেখো নগদে কত টাকা আসছে? 1.5 লক্ষ টাকা। এটা আমরা একটু লিখবো। নগদে ব্যবসায় 1.5 লক্ষ টাকা আসছে, আর এই জন্য আমরা কোন পার্টে লিখলাম? ডেবিট পার্টে। তারপরে দেখো কি আছে, যে পণ্য দ্রব্য। এখন আমি গত ক্লাসে হয়তো বলছিলাম যে পণ্য দ্রব্য কথাটা আসলে সেটা কিভাবে আসছে ওই জিনিসটাই যেতে হবে। পণ্য দ্রব্য কথাটা সরাসরি জাবেদায় লেখা যায় না, এই জন্য এটা কিভাবে আসছে। এখন তুমি মনে করবে সে কোনো পণ্য আনছো, এই পণ্যটা তুমি কিভাবে আনবা? নিশ্চয়ই ক্ষয় করে আনবা। ঠিক আছে, এই পণ্য ক্ষয় ছাড়া কিন্তু আসে না। এই জন্য আমাদের এখানে লিখতে হবে যে ক্রয় হিসাব ডেবিট। যেহেতু এই পণ্যটা ব্যবসায় আসছে এই জন্য ক্রয় হিসাব ডেবিট। ঠিক আছে, সেখানে টান দিয়ে দরকার নাই। ক্রয় হিসাব ডেবিট। তাহলে কত টাকা কিনলো? 50,000 টাকা। এখন দেখো নিচে আরেকটা আছে হচ্ছে আসবাবপত্র। ভাবো কত টাকা খরচ করলেন? 25,000 টাকা। আসবাবপত্র নিশ্চয়ই বুঝো, তুমি চেয়ার টেবিল আলমারি এই টাইপের জিনিসগুলো হচ্ছে আসবাবপত্র। এটা কিভাবে আনছে? ব্যবসায়ী যেহেতু আসছে অবশ্যই টাকা ডেবিট। কত টাকা আনছে? এই 25,000 টাকা। এই জন্য লেখা হচ্ছে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব ডেবিট। ঠিক আছে, কত টাকা আনছে? 25,000 টাকা। এখন জাবেদায় এই সবগুলো কোন কোন হিসাবে ব্যবসায় আসছে? এই সবগুলি হচ্ছে মূলধন। এখন আমরা বলছিলাম যে ডেবিট এবং ক্রেডিট দুই পার্ট বিশ্লেষণ করতে হয়। কোথায়? জাবেদায়। জাবেদায় দুইটা পার্ট থাকবে। এই জন্য আমরা এখানে যা কিছু ব্যবসায় আসছে সেগুলো ডেবিট পার্টে দিলাম। এখন আমাদের ক্রেডিট পার্ট অবশ্যই প্রয়োজন, এই জন্য লিখতে হবে এগুলা কোন হিসাবে আসছে ওই জিনিসটা একটু বিশ্লেষণ করতে হবে। দেখো একটু চিন্তা করতে হবে, যেহেতু আমরা ব্যবসা শুরু করি, ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই মূলধনের প্রয়োজন, এবং ওই প্রত্যেকটা জিনিস ব্যবসা যখন শুরু করছি এগুলো কি হিসাবে আসছে? ব্যবসায় মূলধন হিসেবে। আর মূলধন জানলে কি হয়? ক্রেডিট হয়। লিখতে পারি যে মূলধন হিসাব ক্রেডিট। আর জাবেদার একটা বিষয় হচ্ছে
ডেবিট কার্ডে যত টাকা হয় ক্রেডিট কার্ডেও তত টাকাই হবে। তো দেখো এখানে যোগ করলে কত হয় 2 লাখ এবং 2 লাখ 25 টোটাল ইউনিট 2,25,000 টাকা দিয়েছিলেন। এইগুলো আমাদের প্রথম এন্ট্রি, ঠিক আছে। এখন দেখো এই যে এই এন্ট্রিগুলো লেখার পরে এটা একটা সাইড নোট দিতে হবে, ছোট্ট একটা বিবরণ দিয়ে দিতে হবে নিচে। দেখো নিচে কি লিখতে হবে, এখন আমরা কি করছি, নগদ টাকা ক্রয় এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছি। তো দেখ লিখতে পারো যে যেহেতু তোমার মতো করে নিজের মতো করে বানিয়ে দিতে পারো, ঠিক আছে। এটা যে একদম এই নিয়ম মানতে হবে এরকম না। যেহেতু নগদ টাকা তারপরে পণ্যদ্রব্য আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। Well, just catch, just lean back. ঠিক আছে, এই একটা সাইড লুপ দিয়ে তোমরা এই এন্ট্রিটা ক্লোজ করে দিবে। এইগুলো হচ্ছে ব্যবসা শুরু করার এবং ব্যবসায়ী যে মূলধন এবং ব্যবসার যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে যে এন্ট্রি প্রথম এন্ট্রি থাকে এভাবেই থাকে, প্রত্যেকটা জায়গায় এভাবেই থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে এভাবে লিখে দিবা। স্যার একটা কোশ্চেন ছিল, এখানে তো শুধু মোট লিখতেই হবে, এটা তো না লিখলে তো স্যার চলে, এটা কি লেখাই লাগবে? মোট লিখলেই তো হবে শুধু। ওই যে নগদে এত টাকা, মানে আপনি যে মোট মূলধনের জায়গাটা লিখলেন, মূলধন হিসাব এখানে তো শুধু এই যে এখানে যে লাস্টে লিখলেন যে আর কি নগদে এত টাকা নিয়ে কারবারে ব্যবসা নাকি কি শুরু করা হলো, এখানে তো শুধু স্যার মোট লিখলেই হয়, এটা না লিখলেও তো চলে। না, এই নোটটা দিতে হয়, ঠিক আছে। ভাই আমি আগে অ্যাকাউন্টিং এর কিছু জানি নাই ভাই, করিও নাই, কিছুই বুঝতাছি না ভাই। ঠিক আছে, জাবেদের ক্ষেত্রে আমরা এইভাবেই করছি যে এই নোটটা দিতে হয়, ঠিক আছে, একদম লাস্টে, যেহেতু নগদ টাকা পণ্যদ্রব্য আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো, ঠিক আছে। স্যার আমি করছি বিবরণটা। হ্যাঁ ভাইয়া বিবরণের জায়গাটা আরেকবার একটু বুঝায় দেন, মানে প্রথমের ভাগটা বুঝছি ডেবিট ভাগটা, কিন্তু যখন ক্রেডিট ভাগটাতে আসতেছে কিভাবে এটা করতেছেন এটা বুঝতেছি না। আচ্ছা, সমস্যা নেই। দেখো আমরা প্রথমে দেখবো উনি কি করছেন, ব্যবসা শুরু করছেন। তো ব্যবসা শুরু করতে গেলে ওনার অবশ্যই টাকা পণ্যদ্রব্য এবং অফিস সাজাইতে যা জিনিস প্রয়োজন, ঠিক আছে, ব্যবসার কাজে সবকিছু নিয়ে আসতে হবে। এই জন্য কি করতে হয়, এই উনি প্রথমে নগদ টাকা নিয়ে আসছেন, ব্যবসায়ী নগদ টাকা নিয়ে আসছেন, তারপরে কি নিয়ে আসছেন, পণ্য নিয়ে আসছেন। পণ্য জিনিসটা আমরা যাবে সরাসরি লিখি না, এটা লিখতে হয় যে ক্রয় হিসাব। তারপরে নিয়ে আসছেন আসবাবপত্র, এই প্রত্যেকটা হিসাব প্রথম নিয়ে আসছেন 1.5 লক্ষ টাকা, তারপরে নিয়ে আসছেন 50,000, তারপরে 25,000, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা জিনিস কি হিসেবে আসছে, ব্যবসায়ী অবশ্যই মূলধন হিসেবে আসছে, ঠিক আছে। আর মূলধন হিসাব ক্রেডিট হয়, ঠিক আছে। আর আমাদের জানাটা হচ্ছে সবসময় দুইটা পার্টি করতে হবে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। আমাদের যে কোনো লেনদেনকে দুতরফা দাখিলা করে আমাদের দুইটা পার্ট করতে হবে, একটা হচ্ছে ডেবিট পার্ট, একটা হচ্ছে ক্রেডিট পার্ট। আর সব সময় ডেবিট পার্টের হিসাবের সাথে ক্রেডিট পার্টের হিসাব সমান, এই জন্য আমরা লিখতাম যে মূলধন হিসাব ক্রেডিট। এখন এই 2,25,000 টাকা কিন্তু উনি বলে দিছে প্রথমে, দেখো জনাব ফয়সাল আহমেদ 2,25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, এর মধ্যে আরেকটু বিবরণ দিচ্ছেন নগদে কি কি কাজ করছেন, ঠিক আছে। এটা মূলত এখানে লিখলাম। এখন এই নোটটা আছে না, এই নোটটা কিভাবে লিখবো আমরা, এই নোটটা নিজের মতো করে লেখা যায়। আমরা যে এই এন্ট্রি গুলো কিভাবে লিখছি, দেখো এই জনাব ফয়সাল আহমেদ নগদ টাকা পণ্যদ্রব্য এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন, এই জিনিসটা এখানে লিখবো আমরা। এই হিসাবগুলো কেন এখানে লিখছি, যেহেতু উনি ব্যবসা শুরু করছেন এই জন্য আমি লিখছি যে ব্যবসা শুরু করলেন। আমি আর দুইটা এন্ট্রি বুঝাই দেখবো, এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা এন্ট্রি বুঝাই দেখো জানুয়ারির 5 তারিখে আরেকটা লেনদেন আছে, সেটা হচ্ছে কবিরের নিকট থেকে পণ্য ক্রয় 20,000 টাকা। দেখো এখানে কবিরের নাম উল্লেখ করে দিয়েছে, আমরা গত ক্লাসে বলছিলাম যদি কারোর নাম উল্লেখ করা থাকে তাহলে বুঝতে হবে যে ওই জিনিসটা বাকিতে কেনা হয়েছে।
এখন দেখো কবিরের নিকট পণ্য ক্রয় করছে কত টাকা, এই 20,000 টাকা। এখানে সহজ বিষয় হচ্ছে ক্রয় কথাটা থাকলে সরাসরি ক্রয় হিসাব হয়ে যাবে, যেহেতু ক্রয় করে পণ্য নিয়ে আসছে তাহলে ক্রয় হিসাব কি হলো, ডেবিট হলো। এখানে আমরা লিখতে পারি যে দেখো জানুয়ারি কত তারিখ, 5 তারিখ, ক্রয় হিসাব ডেবিট। যেহেতু ওই জিনিসটা ব্যবসায় আসছে, আমাদের প্রথমে চিন্তা করতে হবে ব্যবসায় কি আসছে এবং ব্যবসা থেকে কি চলে গেছে, ঠিক আছে? তাহলে ব্যবসায় কি আসছে, ক্রয় করে জিনিস আনছি, পণ্য নিয়ে আসছি, আমরা পণ্য জিনিসটা লিখি না, পণ্যটা কিন্তু ক্রয় করে আনি, এই জন্য লিখতে ক্রয় হিসাব। আমি কি আনলাম, কি পণ্য আনছি, কি পণ্য কিনলাম না কি কিনলাম এটা দেখার বিষয় না, আমরা ব্যবসায় ক্রয় করে একটা জিনিস নিয়ে আসছি, এই জন্য লিখতে ক্রয় হিসাব যে কত টাকা, 20,000 টাকা। এখন দেখো আমরা যে 20,000 টাকার পণ্যটা নিয়ে আসলাম, এটা কিন্তু কবিরের কাছ থেকে নিয়ে আসছি, যেহেতু আমি আগে বলছি যে নাম উল্লেখ থাকলে বুঝে নিতে হবে সেটা আমরা বাকিতে কিনছি, অথবা বিক্রয়ের ক্ষেত্রেও যদি নাম উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে সেটা আমরা বাকিতে বিক্রয় করে দিচ্ছি। এখন যেহেতু কবিরের নাম উল্লেখ আছে, দেখো কবিরের কাছ থেকে আমরা পণ্য নিয়ে আসছি, কিন্তু সে কি, সে আমার কাছ থেকে টাকাটা খাবে না, পাওনাদার না সে, এই জন্য তুমি পাওনাদার হিসাবে লিখতে পারো অথবা প্রাপ্য হিসাবে লিখতে পারো, ঠিক আছে? এখন এটা আরেকটু সহজ করার জন্য আমি আরেকটু নতুন জিনিস দেখো, ক্রয় হিসাব কার কাছ থেকে ক্রয় করছিলাম, কবির না, কে টাকাটা পাবে, কবির পাবে না। এখানে যদি আমরা সরাসরি কবির হিসাব তাহলে হবে, দেখো কবির হিসাব ক্রেডিট। যেহেতু আমাদের দুইটা পার্ট তৈরি করতে হয় সেজন্য আমরা ক্রয় করে পণ্য নিয়ে আসছি এবং কবির আমাদের নিকট আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ শুনতেছি। প্রথমে হচ্ছে গিয়া মানে পাওনাদার হিসাব লিখে তারপরে হচ্ছে গিয়া নিচে ব্র্যাকেট দিয়ে তারপরে তো কবির হিসাব লিখতে হবে না? যেমন মানে ক্রয় হিসাব ডেবিট লিখছি, তো আমি কবির কাছে বাকিতে পণ্য ক্রয় করছি, তাহলে এখানে তো পাওনাদার হিসাব ক্রেডিট হবে, পাওনাদার হিসাব মানে হিসাব কবির কাছ থেকে বাকিতে ক্রয় করা হলো, এটা লিখতে হবে কিভাবে? ওই বিবরণের ক্ষেত্রে, সাইড নোটের ক্ষেত্রে আমি বুঝি নাই, সাইড আবার নোট বলো। মানে কবির কাছ থেকে বাকিতে বলছি যে মানে কবির কাছ থেকে মানে কবিরের নিকট হতে পণ্য ক্রয় করা হয়েছে, তো আমি এটা বাকিতে ক্রয় করছি, তাহলে এখানে ডেবিট, তাহলে মানে কবির হচ্ছে পাওনাদার, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। আর ওকে মানে সাইড নোটটা যখন নিচে লিখবো তখন আর কি ব্র্যাকেটের মাঝখানে ওখানে লিখবো যে কবিরের কাছ থেকে পণ্য ক্রয় করা হলো। এরকম তো সরাসরি স্যার কবির হিসাব। আচ্ছা, কবির হিসাবে এখানে আমি সহজের জন্য বলছি, এখানে প্রদেয় প্রাপ্য এই জিনিসগুলো লেখার জন্য লিখতে গেলে একটু কঠিন হয়। যদি নাম উল্লেখ থাকে সরাসরি নাম দিয়ে লিখতে পারো যে কবির হিসাব ক্রেডিট দিয়ে দিবা, তাহলে বিষয়টা ইজি হলো না, এই জন্য আমি কবির হিসাবটা লিখলাম, ঠিক আছে? সাইড নোটে তুমি দিয়ে দিতে পারো, যেহেতু কবিরের নিকট আমরা এই জিনিসটা কেন লিখছি, বাকিতে ক্রয় করছি এই জন্য লিখছি, তাহলে লিখবো কি, যেহেতু কবিরের নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করা হলো, লিখতে পারো যেহেতু কবিরের নিকট হতে বাকিতে পণ্য ক্রয়। এই হচ্ছে সাইড নোট। এখন সাইড নোট নিয়ে আরো কারো প্রশ্ন আছে কিনা বলো? আচ্ছা, আমি আরেকটা এন্ট্রি করি, দেখো এন্ট্রি করলে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আছে 10 তারিখের হিসাব। 10 তারিখের হিসাব, তাহলে আমরা আবার ডেট দেই যে জানুয়ারির 10 তারিখ। 10 তারিখে কি লেনদেন করছে, দেখো দাঁড়ি মাল বিক্রয় করছে 1,75,000 টাকা এবং নগদে 25,000 টাকা। ওই দিন দুইটা ঘটনা ঘটাইছে, একটা হচ্ছে দাঁড়ি মাল বিক্রয় করে দিচ্ছে, আবার কত টাকা, 1,75,000 টাকা, আবার নগদে বিক্রয় করছে 25,000 টাকা, দুইটা ঘটনা ঘটাইছে। দেখো মাল বিক্রয় করে দিচ্ছে, তাহলে কি হইলো, যেহেতু আমরা ধারে মাল বিক্রয় করে দিচ্ছি। স্যার 5 তারিখটা আরেকবার একটু দেখেন, 5 তারিখেরটা এখানে যেহেতু কবির হিসাব লিখছেন, তাহলে মানে সাইড নোট কবির হিসাব লিখছেন, তো কবির ওখানে তো পাওনাদার লিখতে হবে, পাওনাদার হিসাব লিখতে হবে। এটা কোথায়
5 কোথায় তারিখের পাওনাদার হিসাব? লেনদেনটা হ্যাঁ 5 তারিখের কবিরের লেনদেন বলছি জায়গায়। তো, কবিরের জায়গায় আমি আবার কবির হিসাব লিখলে অসুবিধা নাই তো, যে পাওনাদারই লিখতে হবে এরকম না, বা প্রদেয় হিসাব লিখতে হবে এরকম না আবার বিষয়টা। তুমি আমি যে এটা সাইডে না লিখলেও চলবে, কিন্তু কবি হিসাব লিখবে। হ্যাঁ বলছি কবিরের জায়গায় আমি বুঝি পাওনাদার হিসাব দিয়ে তারপর একটা সাইড নোট, আর উপরেও কবির হিসাব লিখছে, আবার সাইড নোটের মধ্যে কবি হিসাব লিখছে। আরে সাইড তো কবির হিসাব লিখি না, আমি লিখছি যে কবিরের নিকট হতে বাকিতে পণ্য ক্রয়, এই জিনিসটা আমি একটু বিবরণ দিলাম। এটা আমি বলতেছি প্রথম থেকে, এটা তুমি নিজের আচ্ছা মতো করে যে কোনো একটা বিবরণ দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে নেট প্রবলেম দেখা যাচ্ছে। জি জি, কার আমার নেট প্রবলেম আবার? আবার নেট প্রবলেম। না ঠিক আছে, আরে কি বল কত পৃষ্ঠা ওটা বলো। আমি কি নেট প্রবলেম? না 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 ঠিক আছে। না ভাইয়া, আপনার নেট ঠিক আছে, যে বলতেছে কথা উনার নেট প্রবলেম, ওই জন্য উনি বুঝতে পারতেছে না, দেখতেও পারতেছে না। আচ্ছা আপনার ওটা নেট ঠিক আসলে আছে ভাইয়া। আমার কথা বুঝে ওনার কাছে যাচ্ছে না, উনি আসলে ঘুরাইতেছেন। বইয়ের হিসাব তো এরকম না, আমরা আমরা যেভাবে পারি সাইড নোটটা নিজের মতো করে তৈরি করব, ঠিক আছে? এখানে কবির হিসাব আমি সহজ করার জন্য দিয়েছি। এখানে এখানে যদি আমরা লিখতাম যে প্রদেয় হিসাব, তাহলে অসুবিধা নাই তো। তার এটা কত পৃষ্ঠা? এটা আমার বই 164। হক 159 পৃষ্ঠা। 159 পৃষ্ঠা। আচ্ছা, অন্য কারো কি এরকম প্রবলেম হচ্ছে? বুঝতে পারতেছো তো সবাই? না স্যার, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। দেখি 10 তারিখের হিসাবটা আমরা দেখি। 10 তারিখে হচ্ছে উনি কি করছিল, ওই ধারে মাল বিক্রয় করছিল, ঠিক আছে? এখন দেখো ধারে মাল বিক্রয় করছি, তা বিক্রয় করার জন্য কি বিক্রয় তো ক্রেডিট, যেহেতু আমরা বিক্রয় করে দিয়েছি, জিনিসটা চলে গেছে ব্যবসা থেকে, তাহলে বিক্রয় হিসাব কি ক্রেডিট। এখন বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? এর আগে আমরা আমাদের আরো আরেকটা হিসাব আছে যে আমরা ডেবিট কার্ডে কি লিখবো, ওই হিসাব তৈরি করতে হবে। এখন দেখো যেহেতু আমরা ধারে বিক্রয় করে দিচ্ছি, এখানে কিন্তু নাম উল্লেখ করে নাই, নাম উল্লেখ করছে করে নাই, তাহলে ওই টাকাটা কি আমরা পাবো না? আমরা পাওনাদার না, অর্থাৎ ওর কাছ থেকে যে টাকাটা আমরা পাবো, এই জন্য আমরা লিখতে পারি যে প্রাপ্য হিসাব ডেবিট, অর্থাৎ এই টাকাটা আমরা পাবো। এইগুলো আসলে অঙ্ক করতে করতে যাবে, যখন 2-4টা করবা এমনিতেই মনে থাকবে। প্রথম প্রথম তো এগুলো আসলে টেস্ট লাগবে, ঠিক আছে? 2-1টা করলেই ক্লিয়ার হয়ে যাবে। তো যেহেতু আমরা ধারে পণ্য বিক্রয় করে দিছি, ওই টাকাটা কিন্তু আমরা ওই জায়গা থেকে পাবো, ঠিক আছে? ওর কাছ থেকে জিনিসটা আমরা প্রাপ্য, তাহলে এই জিনিসটা আমাদের ব্যবসায় আসবে। এখন আসে নাই তো কি হয়েছে, আমরা বিক্রয় করে দিছি, এটা আসবে। এর জন্য কি হবে, এটা ডেবিট হবে, যেহেতু ব্যবসায় আসবে। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব হচ্ছে ডেবিট। কত টাকা বিক্রয় করছি? 1,75,000 টাকা। এখন সাথে আরেকটা জিনিস লিখছে যে নগদে বিক্রয় করা দিছে, তো নগদে বিক্রয় করে কি করছে, কত টাকার? 25,000 টাকা। তাহলে লিখতে পারি যে নগদে যেহেতু আসছে, আমরা প্রথমে বলছিলাম নগদে যা কিছু আসবে সেগুলো কোন কোন নামে লিখবো, লিপিবদ্ধ করবো আমরা হিসাবের বইতে, সেটা হচ্ছে নগদান হিসাব। তাহলে নগদে যেহেতু বিক্রয় করে দিচ্ছি, সেটা সরাসরি নগদে লিখে দিব, নগদান হিসাব কি ডেবিট। যেহেতু ব্যবসায় চলে আসছে, এটা ডেবিট। কত টাকার? 25,000 টাকা। এখন দেখো এই দুইটা জিনিস কোন কারণে ব্যবসা থেকে চলে গেছে? বিক্রয় করার কারণে চলে গেছে না? হ্যাঁ, তাহলে কি লিখতে পারি যে বিক্রয় হিসাব ক্রেডিট। সাজিদ মিউট করো কেন? তার প্রশ্ন আরেকবার একটু বলেন। হিসাব ক্রেডিট প্রবলেম হচ্ছে কারণ তার প্রশ্ন আরেকবার একটু বলেন। কোনটা? সবার সামনে আরেকবার একটু বলেন। 10 তারিখের লেনদেন নাকি 15 তারিখ? আচ্ছা 10 তারিখের লেনদেনটা আবার বলবো না। 10 তারিখে দেখো প্রথমে কি করছে, ধারে পণ্য বিক্রি করে দিচ্ছে, আবার এই কি করছে, এই নগদে পণ্য দুইটা বিক্রয় করা হয়েছে। আমরা জানি যেহেতু ব্যবসা থেকে চলে গেছে, সেজন্য সেটা ক্রেডিট। তো কোন হিসাবে ব্যবসা থেকে চলেছে, কোন ঘটনার কারণে ব্যবসা থেকে চলে গেছে? বিক্রয়ের কারণে চলে গেছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তার আগে আমাদের দুইটা পার্ট প্রয়োজন, সেটা হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ডেবিটের প্রয়োজন। যেহেতু নগদে বিক্রয় করে দিচ্ছে, নগদে যেটা বিক্রয় করবে সেটা সরাসরি নগদান হিসাব আসবে, ঠিক আছে? তো যেহেতু আমরা এই নগদে বিক্রয় করে দিচ্ছি, সেজন্য লিখছি নগদান হিসাব ডেবিট 25,000 টাকা। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ধারে বিক্রয় করে দিচ্ছে, অর্থাৎ
ধারে বিক্রয় করার কারণে দেখো কি হয়েছে, অন্যদিকে চলে গেছে, কিন্তু টাকাটা আমরা পাওয়ার বাকি আছে, সেজন্য আমরা কি টাকাটা প্রাপ্য হিসেবে রয়ে গেলাম। তাহলে দেখতে পারি যে প্রাপ্য হিসাব, এই হচ্ছে কাহিনী এই 10 তারিখের লেনদেনের। তাহলে এই তিনটা জিনিসের একটা সাইড নোট দিয়ে আমরা নিজের মতো করে, যেহেতু ধারে এবং নগদে পণ্য বিক্রয় করা হলো, দেখতে পারো ধারে ও নগদে বিক্রয় করা হলো। এইগুলো হচ্ছে 10 তারিখের লেনদেন। এখন দেখো এই 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 পার্টে আর কোনো প্রশ্ন আছে কিনা, আমি একটু মুছবো, মুছে আবার পরগুলা করব। এই লেনদেন নিয়ে প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই না, ঠিক আছে। তাহলে আমি এগুলা মুছে দেই, তারপরে আবার লেনদেন গুলা করি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা করার পর আরেকটা যখন আসবে তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, এই বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে? মানে আমি কি আরো অন্য কোনো সিস্টেমের চেষ্টা করবো বোঝানোর জন্য? যারা ঘরটা বুঝো নাই আবার দেখিও, হ্যাঁ ঘরটা আবার দেখিও। প্রথমে আমরা একটা ঘর তৈরি করব। প্রথমে লিখবো হচ্ছে তারিখ, তারিখের ঘর, তারপরে বিবরণের ঘর, তারপরে খতিয়ান পৃষ্ঠার ঘর, তারপরে টাকা এবং ক্রেডিট টাকা। বিবরণ ঠিক আছে। প্রথমে হচ্ছে তারিখ, তারিখে, তারপর থাকে বিবরণ, তারপর থাকে খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, তারপর থাকে হচ্ছে ক্রেডিট টাকা। এরপর দেখো আমরা এখানে, আমরা তো 2018 সালে লিখে আসছি আগের সাইডে, এটা লিখলাম না। এখন দেখো আমরা কত তারিখে লেনদেন চলে যাবো, 16 তারিখ, সরি 12 তারিখে। দেখো এখানে একটু বোঝার বিষয় আছে। জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 30,000 টাকা। দেখো জনতা ব্যাংকে হিসাব খোলা হয়েছে 30,000 টাকা, 12 তারিখে লেনদেন। আমরা লিখতাম জানুয়ারি 12 তারিখ, ঠিক আছে। জানুয়ারি ডট দিলাম, যেহেতু আমরা উপরে লেখাই আছে। জানুয়ারি 12 তারিখে কি করছে উনি, জনতা ব্যাংকে হিসাব করছেন। যেহেতু নগদ হিসাব, যেহেতু 30,000 টাকা ব্যাংকে হিসাব করতে গেছেন, ব্যাংক আর বাকিতে নেবে না, তো কি হয়েছে, উনি নগদে 30,000 টাকা দিয়ে আসছেন। তাহলে যেহেতু নগদে চলে গেছে, তাহলে কি হলো, নগদের হিসাব ক্রেডিট চলে গেছে, যেহেতু ক্রেডিট। এবং কে কে বাড়ছে, দেখো তো এখানে ব্যাংকিং হিসাব করছে, তাহলে এটা এই যে ব্যাংকিং হিসাব থাকলে ব্যাংক হিসাব হলো ডেবিট। কে বেড়ে গেছে, যে বার বেশি হবে ডেবিট এবং যে কম বেশি হচ্ছে ক্রেডিট। তাহলে বেড়ে গেছে কে, ব্যাংক। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, এবং যেহেতু নগদে চলে গেছে টাকাটা, ব্যাংক হিসাব করতে নগদে দিয়ে আসছে, এই জন্য কি ব্যাংক হিসাব, সরি নগদ হিসাব ক্রেডিট। এবার এটা এভাবে লিখতে পারো। আর যদি তোমরা চাও যে ব্যাংকের নাম উল্লেখ করে দিবা, একাধিক ব্যাংক হিসাব খোলা থাকতে পারে। মনে করো আমি একটা জনতা ব্যাংকে করলাম, তারপরে একটা হিসাব করলাম সোনালী ব্যাংক, তারপরে করলাম একটা অগ্রণী ব্যাংকে, তারপরে করলাম কৃষি ব্যাংকে, তারপরে আইএফসিআই ব্যাংকে করতে পারি। ঠিক আছে, এই বিভিন্ন ব্যাংকে থাকতে পারে, ব্যাংকে সে থাকতে পারে। এই জন্য এখানে নাম উল্লেখ করে দিতে পারো, আর যদি নাম উল্লেখ করে তাহলে অসুবিধা নাই, তবে দিলে সুবিধা। যেহেতু লিখছে উনি জনতা ব্যাংক হিসাব খোলা হলো, তাহলে কে বেড়ে গেছে, ব্যাংক বেড়ে গেছে, এই জন্য লিখবো যে আমরা ব্যাংক হিসাব বা জনতা ব্যাংক হিসাব। জনতা ব্যাংক হিসাব হচ্ছে কি ডেবিট। কে বাড়ছে, ব্যাংক বেড়ে গেছে। কত টাকা বাড়ছে ব্যাংকে, 30,000 টাকা। অর্থাৎ যে বার বেশি হবে ডেবিট এবং যে কমবে, আমি বলছিলাম যে ব্যবসা থেকে যেটা চলে যাবে সেটা হচ্ছে ডেবিট, এবং ব্যবসা থেকে সরি ক্রেডিট, আর ব্যবসা যা আসবে সেটা হচ্ছে ক্রেডিট। কিন্তু এখানে আরেকটু পরিবর্তন করো, যে বাড়বে সে হচ্ছে ডেবিট আর যে কমবে সেই ক্রেডিট। যেহেতু ব্যাংক বেড়ে গেছে, ব্যাংক ডেবিট, এবং কোন হিসাবে কমে গেছে, ব্যবসা থেকে টাকাটা নগদে দিয়ে দিচ্ছে, এই জন্য নগদান হিসাব হচ্ছে ক্রেডিট।
টাকাটা নগদে চলে গেছে, এটা একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, কোনটা নগদে চলে যায় আর কোনটা বাকি থেকে তোমরা যখন এই এন্ট্রি গুলা পড়বা তখনই বুঝে যাবে। ঠিক আছে, যেহেতু ব্যাংকিং হিসাব খোলা হয়েছে তাহলে কি হয়েছে, অবশ্যই নগদে টাকাটা চলে গেছে, এই জন্য নগদ হিসাব ক্রেডিট। নগদ হিসাব কি, ক্রেডিট। কত টাকা, 30,000 টাকা। অর্থাৎ আমরা জানি যে টাকাতে কি হয়, দুই পার্টি সমান হয় টাকা। এখন সাইড নোট কি হতে পারে, যেহেতু ব্যাংকে হিসাব খোলা হলো, যেহেতু ব্যাংকে এখানে নাম উল্লেখ করার অসুবিধা নাই, যেমন তো ব্যাংকে হিসাব খোলা হলো। হিসাব খোলা হলো, শেষ। এই যে ক্যান্টি 12 তারিখে শেষ। কিন্তু এগুলো আসলে ইজি, একটু প্র্যাকটিস করলেই পারবা। টাইম কতক্ষণ আছে? 1 মিনিট আছে কিন্তু আর। হ্যাঁ 1 মিনিট আছে। তাহলে আমি এটা কাটি কাটি আবার আবার দিই নাকি? হ্যাঁ আচ্ছা, আবার আবার একটু ফাস্ট জয়েন হয়ে যাও সবাই। হোস্ট হোস্ট কেটে দাও। ক্লিয়ার আছে, মূলত লাইটটা Clear ফোকাস আছে? করছে, হ্যাঁ লাইটটা বোর্ডে ফোকাস করার কারণে ভালো মতো বোঝা যাচ্ছে না। আবার লাইট ফোকাস করতেছে না। ভাই আজকে বুঝলাম না, জুম হচ্ছে না কেন? হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে তো। জুম হলে জিনিসটা ঠিক হয়ে যেত। ঠিক আছে, ভাই আজকে কয় নাম্বার ক্লাস? আজকে আমরা আগে দুইটা করছিলাম কিন্তু ওই জায়গায় বোঝা যায় না। ঠিক আছে, একদিন নেটওয়ার্ক ইস্যু ছিল, একদিন লাইটিং ইস্যু ছিল। এখন প্রথম থেকে আবার শুরু করছি। বা যে ম্যাথ করাচ্ছেন এটা কত পেজের? হুম কত যে নম্বর ম্যাথটা অধ্যায়? করাচ্ছেন এটা সব বইয়ের কত পেজ? 159। এটা যাবে না, যাবে না। হ্যাঁ, কত পেজ বইয়ের? আমার বইয়ে হচ্ছে 164, কত, দুঃখিত আমি তো হারাই ফেললাম। 164-র মধ্যে হবে, দেখো। 159 পেজ। হ্যাঁ, আমার 164। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে 12 তারিখে লেনদেনে, যেহেতু ব্যাংকে হবইও দেখো। হিসাব খোলা হয়েছে। আচ্ছা, মিউট করে দিই। হ্যাঁ, ব্যাংকে হিসাব খোলা হয়েছে, এজন্য কি হইলো, যেহেতু ব্যাংকে হিসাব খোলা হয়েছে টাকাটা ব্যাংকে চলে গেছে, এজন্য ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, এবং নগদে যেহেতু টাকাটা চলে গেছে এজন্য কি নগদান হিসাব ক্রেডিট। আমরা সাইড নিতে পারি, যেহেতু জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। ঠিক আছে, এরপরে দেখো 12 তারিখের পরে লেনদেন হচ্ছে 16 তারিখে। এই 16 তারিখে দেখো, 16 তারিখে 16 তারিখের ঘটনা দেখো। আমরা কিন্তু ওই একটু আগে এই ধারে পণ্য বিক্রয় করছিলাম। ঠিক আছে, তো দেনাদারে কি করছে, আমাদের এই চেকের মাধ্যমে বিলটা পরিশোধ করছে। কত টাকা, 10,000 টাকা। তাহলে দেখুন দেনাদারের নিকট হতে চেক পাওয়া গেল। চেক যেহেতু পাওয়া গেছে, চেক হিসাবটা থাকলে দেখো, চেক জিনিসটা কোথায় হয়, অবশ্যই ব্যাংকে। চেক কোথায় থাকে, ব্যাংকে থাকে। তাহলে দেখো, চেকের মাধ্যমে যেহেতু প্রোভাইড করা হয়েছে, তাহলে কি হলো জিনিসটা, ব্যাংক বেড়ে গেছে। আর যে বেড়ে যায় সে কি, ডেবিট। আর টাকাটা কে দিচ্ছে, দেনাদার দিয়ে দিচ্ছে। তাহলে কি দেনাদার আমাদের আমাদের থেকে ছুটে গেছে। এত দুঃখিত, দেনাদারটা কি ছিল, আমাদের আমাদের কাছে ছিল। আমরা তাদেরকে আমাদের ছিল যে সে টাকাটা দিবে। এখন কিন্তু টাকাটা দেওয়ার পর সে আর আমাদের নাই, দেনাদার ছুটে গেছে। এজন্য কি হবে, দেনাদার হিসাব ক্রেডিট। এবং ব্যাংক যেহেতু বেড়ে গেছে, চেকের মাধ্যমে দেওয়ার কারণে টাকাটা কিন্তু আমাদের হাতে আসে নাই বা ব্যবসায় আসে নাই, টাকাটা জমা হয়েছে ওই ব্যাংকে। কে বাড়ছে, আমাদের যে হিসাবের ব্যাংকটা বেড়ে গেছে। এখন একটা সমন্বয় করে দেখো, আমরা বুঝলাম যে ব্যবসায় কোনো প্রবলেম হইতেছে। ভাইয়া স্লো কথা বলেন, আমরা তো সায়েন্স থেকে এসেছি, অ্যাকাউন্টিং এর তেমন ধারণা নেই, আমরা বুঝতে পারছি না, বেসিক থেকে একটু বুঝলে ভালো হয়। আমি তো প্রথম বেসিক থেকে শুরু করলাম। অ্যাকাউন্টিং ভাইয়া বুঝতে পারি না। এই প্রথম থেকে ছিল না, জি না, আজকে নতুন জয়েন হয়েছি। আজকেই তো নতুন, মানে একদম প্রথম, একদম ফার্স্ট মিনিট থেকে ছিল না। জি না ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই। এই আমরা আসলে একটা তো করতেছি, পরে আরো দু একটা করবো। এবং রেকর্ড ক্লাসটা তো আছে, ওই রেকর্ড ক্লাসটা প্রথম থেকে দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে প্রশ্ন থাকলে পরের ক্লাসে নিব। ঠিক আছে, আমি এখন আজকে এটা কন্টিনিউ করি, যারা বুঝছে তারা এটা করুক। ঠিক আছে, নেক্সট ক্লাসে কোশ্চেন নিব।
এখন যদি আবার বেসিক থেকে শুরু করতে চাই, আগে একটা 40 মিনিটের ক্লাস চলে গেছে, এটা পসিবল বলো? আচ্ছা দেখো, আমরা বলতেছিলাম হচ্ছে যেহেতু ব্যাংক ব্যাংক কিন্তু আমাদের ব্যবসায়ী একটা পার্ট হয়ে গেল এখন, হ্যাঁ, যেহেতু ব্যাংক হিসাব খোলা হয়েছে, অর্থাৎ আমাদের কোষাগারটা দুই ধরনের হবে, একটা হলো সরাসরি আমাদের ব্যবসার ক্যাশ, একটা হচ্ছে ব্যাংক। এখন কোন সাইডে টাকাটা বাড়ছে এটা দেখতে হবে। আমরা বলছিলাম যে ব্যাংকে আসছে, এই জন্য ব্যাংক ডেবিট। আর যেহেতু এখন দুইটা পার্ট করলাম আমরা, একটা হচ্ছে ব্যাংক পার্ট, একটা হচ্ছে সরাসরি ক্যাশ পার্ট, মানে দুইটা এখন ব্যবসার মধ্যে সামিল করে নাও। এখন দেখবা যে টাকাটা কার কাছে আসছে, ব্যাংকের কাছে আসছে নাকি ওই আমাদের কাছে নগদে আসছে। ঠিক আছে, তো এই জন্য এই দুইটা পার্ট হচ্ছে একই কথায়। আমরা বলছিলাম যে ব্যাংক বেড়ে গেছে, এই জন্য ওই যে ব্যাংক হিসাব করার সময় এই কি বলছিলাম যে ব্যাংক বেড়ে গেছে। ব্যাংক বেড়ে গেছে, ব্যাংক কিন্তু আমাদের ব্যবসার ভিতরেই বাড়ছে, ব্যাংক বাড়ছে বলতে কি আমাদের ব্যবসার টাকা এখন ব্যাংকে জমা হচ্ছে, এটাই। ঠিক আছে, এখন দেখো আমরা কি বলছি, দেনাদারের নিকট হতে চেক পাওয়া গেছে। কত তারিখের ঘটনা? 16 তারিখের ঘটনা। যেহেতু ব্যাংক হয়েছে, ব্যাংকে টাকাটা চেকের মাধ্যমে আসছে, আমাদের হাতে নগদ আসে না, এই জন্য কি কোথায় আসছে? ব্যাংক আসছে। ব্যাংকে টাকা আসার কারণে কি হচ্ছে? ব্যাংক বেড়ে গেছে, মানে ব্যাংকে টাকাটা আসছে, আসছে ব্যবসায়, কিন্তু সেটা কোথায় আসছে? ব্যাংকে আসছে। এই জন্য লিখবো যে ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু ব্যাংকে চলে আসছে। ব্যাংক হিসাব কি ডেবিট। কত টাকা আসছে? 10,000 টাকা। এখন ক্রেডিট কি হবে? আমরা জানি যে প্রত্যেকটা লেনদেনের দুটা দুটা জিনিস থাকবে, একটা হচ্ছে ডেবিট কার্ড, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, দুটা বিশ্লেষণ করতে হবে। যেহেতু আমরা এই ব্যাংক হিসাবটা ডেবিট কার্ডে পেয়েছি, তাহলে এখন কি করতে হবে? ক্রেডিট কার্ড খুঁজতে হবে। দেখো এখন কিভাবে ঘটনাটা ঘটছে, দেখো লেনদেনটা কিভাবে ঘটছে, সেটা হচ্ছে দেনাদারের নিকট হতে চেক পাওয়া গেছে, দেনাদার আমাদের কাছ থেকে ছুটে গেছে, তাহলে এটা কি লিখতে পারি? দেনাদার হিসাব ক্রেডিট। কি? দেনাদার হিসাব ক্রেডিট, অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ প্রাপ্য হিসাব কেন? আমরা ওই জিনিসটা ওর কাছ থেকে কি ছিলাম? প্রাপ্য ছিলাম। এখন যেহেতু আর প্রাপ্য নাই, প্রাপ্যটা চলে গেছে, সেই জন্য কি প্রাপ্য হিসাব ক্রেডিট অথবা দেনাদার হিসাব ক্রেডিট, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, তো যেহেতু এখানে দেনাদার কথাটা উল্লেখ আছে, এটা সহজের জন্য আমরা দেনাদারই লিখলাম, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার চলে গেছে, দেনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। আর যাবে তার উভয় পার্ট সমান হয়। এখন দেখো, যেহেতু একটা সাইড নোট দিলে কি দিতে পারে? বুঝে নিছিলাম দেনাদার নিকট থেকে চেক পাওয়া গেল, লিখতে পারো যে যেহেতু দেনাদার নিকট থেকে চেক পাওয়া গেল, ইচ্ছে মতো আমাদের ইচ্ছে মতো দিতে পারি। যেহেতু ঠিক আছে, এই সাইডটা আমরা যে কোনো ভাবে দিতে পারি নিজের নিজের মতো করে, অর্থাৎ এটার সাথে সমন্বয় করে। এটা যে একদম হুবহু বইয়ের মতো হতে হবে বা এটা একটা নিয়ম আছে এরকম কিছুই না। এরপরে দেখো আমাদের 16 তারিখের ঘটনা চলে গেল, তারপরে কত তারিখে আছে ঘটনা? 18 তারিখে কুঋণ ধার্য করা হলো। আচ্ছা, কুঋণ জিনিসটা বুঝো? কুঋণ হচ্ছে এখানে 18 তারিখের হিসাব হচ্ছে যে ঋণটা তুমি আর পাবা না, যে ঋণটা যে পাওনাদারের কাছ থেকে তুমি টাকাটা মানে দেনাদারের তোমাকে দিত, তুমি প্রাপ্য ছিলা, এই জিনিসটা তোমার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করে নিয়ে গেছে, নেওয়ার পর তোমাকে টাকাটা দিতেছে না, মাইরা দিচ্ছে, এক কথায় শেষ, তোমাকে মেরে দিচ্ছে টাকাটা। তাহলে সেটা কি? কুঋণ। যেহেতু কুঋণ আর আসবে না, সেজন্য কুঋণ হিসাবটা কি? ডেবিটে আমরা দুইটা পার্থক্য করতে হবে। যেহেতু দেনাদার চলে গেছে, দেনাদার তো গেছে, চলে গেছে, আর আসবে না, তাহলে কি হলো? দেনাদার হিসাব ক্রেডিট। বাকি থাকে কি? কুঋণ। কুঋণটার কারণে তো দেনাদার চলে গেছে, এই জন্য কি হবে? কুঋণ হিসাব ডেবিট। দেখো 18 তারিখের ঘটনা কি হয়েছে? কুঋণ ধার্য করা হয়েছে। কুঋণটা কি হলো? কুঋণ ধার্য মানে কি? 5,000 টাকা সে আর দিবে না। তাহলে লিখতে পারি যে কুঋণ হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব, যেহেতু আমরা এটা প্রাপ্য ছিলাম, সে আর দিবে না। কত তারিখের ঘটনা? প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব লিখতে পারো। ঠিক আছে, প্রাপ্য হিসাব হচ্ছে ক্রেডিট। কত টাকা ধার্য করা হয়েছে? 18 তারিখ 5,000 টাকা। শেষ কাহিনী। এখন লিখতে পারো যেহেতু কুঋণ ধার্য করা হলো। সাইড নোট আশা করি ক্লিয়ার। আর প্রশ্ন থাকার কথা না সাইড নোটে, যেহেতু কুঋণ ধার্য করা হলো।
এরপরে ঘটনা দেখো কি আছে। 20 তারিখে আলমের নিকট হতে মাল ক্রয়। আমরা প্রথমে বলেছিলাম নাম উল্লেখ থাকলে কি হবে, বুঝতে হবে বাকিতে কিনা হয়েছে। তাহলে নাম উল্লেখ আছে, আলমের নিকট হতে মাল ক্রয়, সহজ হিসাব, আগেরটার মতো। করিমের নিকট থেকে করছিল, পণ্য ক্রয় করছিল। কবিরের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা, আর এখানে লিখছে আলমের নিকট হতে মাল ক্রয় 30,000 টাকা। আমি একটু একটু যে বুঝছো জিনিসটা একটু আনমিউট করে আমাকে একটু বলো তো কি হবে, অ্যান্টিটা কিভাবে লিখবো। এই 5 তারিখের হিসাব আর 20 তারিখের হিসাব সেম হবে, এখন বলো, একটু বলে দাও আমাকে। আর আরেকবার বলেন প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে 5 তারিখের যে আমরা একটা হিসাব লিখছিলাম না একদম প্রথম, এবং 5 তারিখের হিসাব এবং 20 তারিখের হিসাব সেম এন্ট্রি। এখন একটু বলো তো যদি বুঝে থাকো। 5 তারিখে কি মানে ইয়েটা বলেন, প্রশ্নটা বলেন একটু। 5 তারিখে বই নাই কাছে? বই তো আসতে কোনটা পড়াইতেছেন খুঁজে পাইতেছি না, প্রশ্নটা বলেন। আরে 159 পৃষ্ঠা নাকি নতুন বইয়ে? 2 নাম্বার, হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বার। পৃষ্ঠা 2 নাম্বার। আচ্ছা আচ্ছা একটু আমি বলি। প্রশ্নটা বলেন আমার। 5 তারিখ হচ্ছে কবিরের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা, এবং 20 তারিখে আলমের নিকট হতে মাল ক্রয় 30,000 টাকা। আমি তো 5 কবির তারিখে নিকট হতে পণ্য ক্রয়, তাহলে বাকিতে পণ্য ক্রয় করছে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ good. পাওনাদার হিসাব ক্রেডিট অথবা আলম হিসাব ক্রেডিট দিতে পারে, যেহেতু আলম নাম উল্লেখ আছে, পাওনাদার হিসাব মনেও না থাকতে পারে। এখন ওই যারা কমার্সের স্টুডেন্ট তাদের কিন্তু ওই জিনিসগুলো করতে 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 অনেকটা ইজি হয়ে গেছে। কোথায় পাওনাদার হবে, কোথায় প্রাপ্য হবে, কোথায় কুরিন হবে, এই জিনিসগুলো কিন্তু তারা বুঝে যায়, ঠিক আছে, কোথায় দেনাদার হবে। এখন যেহেতু আলমের নাম উল্লেখ আছে, আমরা কিন্তু সরাসরি আলম হিসাব লিখতে পারি। এই বুঝতে পারছি? আলম হিসাব লিখলেও হবে, হবে না যে এরকম। কত তারিখের ঘটনা? 20 তারিখের। তো ব্যবসায় কি আসছে, ব্যবসায় যেটা আসবে সেটা হচ্ছে কি ডেবিট না। তাহলে ব্যবসায় কি আসছে, মাল আসছে, ঠিক আছে। তাহলে মাল কিভাবে আসছে, ক্রয় করার জন্য আসছে। তো ক্রয় হিসাব কি, ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব হচ্ছে ডেবিট, কত টাকা, 30,000 টাকা। কিন্তু আলমের নিকট হতে কিনছে, টাকাটা আমাদের তাকে দিতে হবে। সে কি আমাদের থেকে প্রাপ্য, টাকাটা কি আমাদের থেকে প্রাপ্য, সে পায়। পাওনাদারও লিখতে পারো, প্রাপ্য লিখতে পারো, অথবা সরাসরি নামও দিতে পারো। আমরা নাম দিলাম সহজের জন্য, আলমের নিকট হতে যেহেতু গিয়েছে তাহলে আলম হিসাব, আলম যেহেতু পাবে, আলম হিসাব ক্রেডিট। কত টাকা, 30,000 টাকা। ঠিক আছে, এই হলো কাহিনী। এখন সাইড যেহেতু বাকিতে পণ্য হয়, শর্ট করে সাইড নোট দিতে পারো, আবার লিখতে পারো যে কারণ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, তোমরা যেভাবে ইচ্ছা। এখন বলো এটা নিয়ে আরো প্রশ্ন আছে কিনা, নাকি সামনে আগাবো? জি স্যার আগান। হুম। স্যার সামনে আগান, বুঝছি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, প্রশ্ন একসাথে নিব আমরা। লাইট নিয়ে কারো ইয়ে নাই তো, সমস্যা নাই তো? চিন্তা করতেছি ভাইয়া কমার্স নিয়ে পড়লেই ভালো হইতো, সব মাথার উপর দিয়ে যাইতেছে। সমস্যা নেই সমস্যা নেই। ভাই সায়েন্সে পড়ে লাভ কি যদি কমার্সের অঙ্ক না পারেন? আমি বলি এইগুলা মাথার উপর দিয়ে যাওয়ারই কথা, নতুন নতুন পড়, ঠিক আছে। ভাই কিছুই বোঝা যাইতে কি ভাই পঞ্চম অধ্যায়ে জাবেদার হলো যে ইয়া আছে, থিওরি গুলো আছে, ওইগুলো একটু ক্লিয়ার করেন তাহলে অঙ্ক ক্লিয়ার হবে। সমস্যা নেই, অঙ্ক করলে হয়ে গেলে এমনি ক্লিয়ার হয়ে যাবে। কিচ্ছু বুঝতেছি না, খালি আপুটা মনে হয় বুঝতেছে, ওই যে আপু যে প্রশ্ন জাবেদার করে। যে ভাই ই জাবেদার বলতেছে, যদি বেসিক আপনি ক্লিয়ার না করেন তাহলে তো শুধু ইয়াদি এভাবে কাজ কেউ নাই, বুঝছেন বুঝবে না, না। অঙ্ক দিয়ে আগে একটু বেসিকটা ক্লিয়ার করে দেন পঞ্চম অধ্যায় থেকে। আমি বলি বেসিক এইটা এগুলাই মূলত বেসিক যাবে না, ঠিক আছে। এগুলা যদি তুমি এন্ট্রি গুলা আমি আগে এগুলোই করে দিচ্ছি, বেসিক, আরেকটা করাইবো। এগুলো
এগুলি বেসিক, ঠিক আছে। ওরা তোমরা যে থিওরির কথা বলতেছো, এখানে কিচ্ছু নাই, তো থিওরিতে কিচ্ছু নাই, অঙ্কের বেসিক এটা। আমরা যা বলতেছি এইগুলা কিন্তু বইয়ে পাবা না। পঞ্চম অধ্যায়টা পড়ো, একবার রিডিং করো, আমার কথার সাথে মিলবে না তো। স্যার আপনি যদি ফার্স্টে একটু প্রফিস ধরে দিতেন যে এভাবে এভাবে, যেমন নগদ হিসাব ডেবিট কিভাবে কি বলতেছেন, ওভাবে যদি আমরা এক জায়গায় নোট করে নিই, এগুলো এরপরে তো শুধু আমরা, আমরা আমি তো প্রথম 5 মিনিট শুধু লেকচার দিলাম ভাই এগুলোর উপর, তুমি ছিল না? ছিলাম তো ভাই, এটা নোট করে দিলে ভালো হইতো আর কি, সবকিছু একবারে নোট করে দিই এরপরে আপনি শুরু করলে হয়তো ভালো হইতো। ওই ক্লাসটা আবার, এই যে আমরা একটু রেকর্ড রেকর্ড আপলোড করবো, তো তখন তুমি আবার একটু শুনিও, ইজি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি আবার দেখবো, ঠিক আছে। আমি একটু শেষ করি এটা, যেগুলা আচ্ছা ভাই ঠিক বলতেছি আছে। ওইগুলা যদি আবার একটু শুনো, তাহলে আমি মনে করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে যদি না হয় তা আমরা আছি, সমস্যা নেই, দেখবো কিভাবে যে ক্লিয়ার করে দেওয়া যায়, আমরা এগুলো নিয়ে ভাববো, ঠিক আছে, অসুবিধা নাই, বহুদিন পরে আছে। আচ্ছা, আমরা 18 তারিখের পরে 20 তারিখের লেনদেনটা দেখি। 20 তারিখের লেনদেন হচ্ছে, আচ্ছা গড় তৈরি করি, দেখো গড় নিয়ে আবারও যদি প্রশ্ন থাকে, দেখো এই হচ্ছে জাবেদার গড়। এখন প্রতিটা এন্টিতে প্রশ্ন করিও, তাহলে ক্লিয়ার হবে আরো। তারিখ প্রথম থাকবে, তারিখ, তারপর হচ্ছে বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি আসলে তোমাদের সমস্যাটা বুঝতে পারতেছি, আমি এসএসসি তে সায়েন্স ছিলাম, ঠিক আছে। ওই বিষয়গুলো যখন আমরা প্রথম হাত দিয়ে এসেছি, তখন মাথার উপর দিয়ে যাইতো সব, কি বলতো আসলে ওইগুলো বুঝতাম না। তখন ওই যখন এভাবে আস্তে আস্তে করতেছি করতেছি করতে করতে হয়ে গেছে, ঠিক আছে, করতে করতেই হয়ে যায়। এটা আমি আসলে তোমাদের উপর অ্যাপ্লাই করতে চাইতেছি। আমি বিষয়গুলো বুঝাইতেছি তো, এই হয়তো আমাদের টিচাররা সামনে বুঝাইতো তো হাতে ধরে, তখন হয়তো আরেকটু ইজি হইতো। এখন তো সামনে নাই, অনলাইন ক্লাস, কি করবো। এই হচ্ছে জাবেদার বই। আবারও শুরু করি 20 তারিখ থেকে। দেখো আমাদের প্রথমে তারিখ লিখতে হয়, আমি এখন বলে বলে শেষ করতেছি। আমাদের জাবেদায় প্রথম, আমাদের জাবেদার সংজ্ঞায় হচ্ছে তারিখের ক্রমান্বয়ে থাকতে হবে, তাহলে এই জন্য আমাদের প্রথমে লিখতে হবে তারিখ। এখন মনে করো 20 তারিখ থেকে লেনদেন শুরু করলাম। এখন লেনদেনটা কি হিসেবে করলাম সেটা এখানে বিবরণে লিখবো, ঠিক আছে। এবং ওই লেনদেনের দুইটা পার্ট প্রয়োজন, একটা হচ্ছে ডেবিট পার্ট, জাবেদা করতে গেলে 2 পাতা ফিল করে তারপরে এটা লিখতে হয়। একটা হচ্ছে ডেবিট পার্ট, একটা হচ্ছে ক্রেডিট পার্ট। প্রথম পার্ট হচ্ছে ডেবিট, তারপর পার্ট হচ্ছে ক্রেডিট, দুইটা আমাদের বিশ্লেষণ করে বাইর করতে হবে। দেখো 20 তারিখের লেনদেনটা কি, দেখো, ও সরি 20 তারিখ বোধহয় করছি আমরা, 25 তারিখের দেখো। আচ্ছা দেখো 25 তারিখের হিসাবটা এখানে একটু একটু ঝামেলা হয় সবার, এই জিনিসটা একটু ভালো করে বুঝো। 25 তারিখে লিখছে যে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো 25,000 টাকা। অর্থাৎ আসবাবপত্র যে কিনে আনছিল ওইগুলা অবচয় হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ যে অবস্থায় ছিল সেগুলো সে অবস্থায় নাই, ওগুলোর ক্ষতি হয়েছে। এখন এটা একটু একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। মনে করো একটা একটা মেশিন কিনে আনলা, এটা 2 বছর চালানোর পর এটা কি পূর্বের অবস্থায় থাকবে? ওইটা আস্তে আস্তে ড্যামেজ হবে না? এই জিনিসটা মূলত এখানে বলছে যে অবচয় হয়েছে, আসবাবপত্রের অবচয়। যেহেতু আসবাবপত্রের অবচয় হয়েছে, এখানে লিখছে যে অবচয় হিসাব ডেবিট এবং অবচয়, সরি আসবাবপত্র ক্রেডিট, ক্রেডিট দিয়ে দিতে পারো সহজেই, ঠিক আছে। অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি এখানে লেখা হয়েছে, লিখবা যে অবচয় হিসাব। যেহেতু কোন কারণে এটা লিখতেছি আমরা অবচয় হিসাব, অবচয় হিসাব হচ্ছে ডেবিট কত টাকা, 25,000 টাকা। এবং কিসের জন্য হয়েছে, আসবাবপত্র হিসাব দিতে পারো, আসবাবপত্র হিসাব ক্রেডিট 25,000 টাকা, অথবা অবচয় সঞ্চিতি হিসাব। তারপরে আছে হচ্ছে
26 তারিখে দেখো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 3000 টাকা। কত তারিখের ঘটনা? 26 তারিখের ঘটনা। ও সরি, সাইড নোট দিতে হবে যেহেতু ও না, কিসের জন্য? অবচয়। দেখো 26 তারিখের ঘটনায় কি করছে, ক্রয়কৃত পণ্য বিক্রয়কৃত না ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। আমরা যে পণ্য কিনছিলাম সেই পণ্য ফেরত দিয়ে দিচ্ছি। কত টাকার? 3000 টাকার। যেহেতু ব্যবসা থেকে ক্রয় চলে গেছে, আমরা আগে লিখতাম যে ক্রয় করলে কি লিখতো, ব্যবসায় চলে আসছে এই জন্য ক্রয় হিসাব লিখতাম ডেবিট। এখন ক্রয় হিসাব চলে গেছে এই জন্য কি লিখবো, যে ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু ক্রয়কৃত পণ্য সরাসরি এখানে উল্লেখ করছে, দেখো ক্রয় হিসাব ক্রয়কৃত পণ্য আমরা ক্রয় করে আনছিলাম, সেটা আবার কি করছি, ফেরত দিয়ে দিচ্ছি। ফেরত দেওয়া হলো কত টাকা? 3000 টাকা। যেহেতু ফেরত দিয়ে দিচ্ছি, ব্যবসা থেকে চলে গেছে, সেজন্য সেটা কি হয়েছে, ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছে এই জন্য কি হয়েছে, চলে গেছে। চলে যাওয়ার ফলে কি হয়েছে, এটা ক্রেডিট পার্টি হবে। লিখতে পারি যে ক্রয়কৃত পণ্য অথবা ক্ষয় ফেরত, এটা এন্টিটা হবে এরকম, ক্ষয় ফেরত। ক্ষয় ফেরত হিসাব ক্রেডিট। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি কিভাবে বুঝতে পারতেছেন স্যার এটা, মানে পড়েই বুঝতে পারতেছেন এটা কিভাবে স্যার? আমাদের একটু যদি এটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিতেন। আচ্ছা দেখো, এটি কনসেপ্টটা ক্লিয়ার করার জি স্যার, একটাই উপায়, এটা সেটা হচ্ছে ডেবিট এটি প্র্যাকটিস। ক্রেডিট। এটা একটাই উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। একদিনে হবে না, এটা আমি এখন বুঝাচ্ছি, আবার কালকে আরেকটা জায়গাটা বুঝাবো, এরপর দিন আরেকটা বুঝাবো। তাহলে কি হবে, এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তখন যখন তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে গেলে কি হবে, তখন দেখবা যে ওই এই জিনিসটা বুঝতেছি না, কেন বুঝলাম না, কেন বুঝলাম না, তখন আমাকে প্রশ্ন করবা, আমি বুঝাই দিব যে এই জিনিসটা এইভাবে আসছে, এইভাবে আসছে। তখন দেখবা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এইভাবেই শিখছি। মানে স্যার মানে বারবার প্র্যাকটিস করতে করতে আর কি অটোমেটিক আইসা পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, তাহলে এটা বুঝান এগুলো স্যার মুখস্থের আমাকে। বিষয় না তো। আচ্ছা, জি ডেবিট জি জি। কি আর ক্রেডিট জিনিসটা কি, এটা আরেকবার বুঝাই দিলে সবাই সবার মেবি হতো আর কি। এটা আমারও যখন ডেবিট এবং ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট জিনিসটা, হ্যাঁ আচ্ছা দেখো, আমরা বলছি ডেবিট জিনিসটা কি, ব্যবসায় যা কিছু আসবে আমাদের এন্টিটা পরে বুঝতে হবে, ব্যবসা থেকে কি আসলো এবং কি চলে গেল। ব্যবসায় কি আসলো এবং কি চলে গেল, এই কনসেপ্টের উপর উপর তোমরা পুরো জাবেদা করতে পারবা। এক্সেপশনাল দু একটা ব্যতীত, এক্সেপশনাল হয়তো দু একটা এন্টি এদিক সেদিক হয়, ঠিক আছে, তখন এই জিনিসগুলো হয় না, ঠিক আছে, একটু অন্য ভাবে হিসাব করতে হয়। তো দু একটা এন্টির জন্য এগুলো বিষয় না, এগুলো হয়ে যায়, দু একটা এন্টি এমনিতেই হয়ে যায়। তাহলে আমাদের বুঝতে হবে ব্যবসায় কি আসছে এবং ব্যবসা থেকে কি চলে গেছে, ঠিক আছে। তো আমরা যদি হিসেব করি যে ব্যবসায় যা কিছুই আসে সেগুলো কি ডেবিট, ব্যবসায় যা কিছুই আসবে সেগুলো ডেবিট, এবং ব্যবসা থেকে যা কিছু চলে যাবে সেগুলো হচ্ছে ক্রেডিট। আমরা একটা অ্যান্টি পড়বো, অ্যান্টি পড়ার পর যে কল্পনা করব, ঠিক আছে, একটু ইমাজিন করতে হবে। দেখো আমরা আমাদের ব্যবসায় আসছে জিনিসটা, একটা অ্যান্টি ধরো, আমি এখন একটা উদাহরণ দিই এখানে। মনে করো কোনটা দেওয়া যায়, স্যার কোনটা আসলো কোনটা গেল এটাই তো বুঝি না। এটাই তো বুঝাচ্ছি। দেখো, কবিরের নিকট থেকে পণ্য ক্ষয়, কবিরের নিকট কি করছে, ক্ষয় জিনিসটা তো বুঝি না, এটা তো বুঝি, আমরা কিনছি। জি ক্রয় স্যার, করলাম মানে যে কি, কবিরের নিকট জি থেকে আমরা স্যার। কিনছি। হ্যাঁ, এটা তো বুঝছি, জি স্যার। কিনছি। এখন কেনার ফলে দেখো তো আমাদের নিকট কি আসছে এবং কি চলে গেছে। পণ্য দ্রব্যটা আসছে আর হচ্ছে স্যার টাকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, না এই তো না, এই তো পণ্যদ্রব্য। এই জিনিসটাই আমাদের ভাগ করতে হবে, কি জিনিস, কোন জিনিসটা আসলো এবং কোন জিনিসটা চলে গেল। তাহলে আমাদের পণ্যটা চলে আসছে ব্যবসায়, এবং আমাদের কাছ থেকে কি চলে গেছে, টাকা টাকা চলে চলে গেছে। গেছে। এই যে দুইটা দুইটা ভাগ হয়েছে টাকা কিনা চলে বলো। গেছে। হ্যাঁ, এই যে চলে যাওয়াটাই, যেটা চলে যাবে সেটা হবে ক্রেডিট, আর যেটা আসবে সেটা হবে কি ডেবিট। সহজ হিসাব, প্রত্যেকটা এন্টিকে এভাবে দুই ভাগে ভাগ করো, প্রত্যেকটা এন্টি দুই ভাগে ভাগ করো। তারপরে দেখো ধারে মাল বিক্রয়, প্রথম হলো কিনছিলাম আমরা, তারপরে কি করছি, বিক্রয় করছি। হ্যাঁ, এখন দেখো তো বিক্রয় করার ফলে আমাদের কি হয়েছে, স্যার পণ্য চলে গেছে, আর হ্যাঁ, টাকা পণ্য চলে গেছে আর টাকাটা আসছে। আসছে। এভাবে কি জি জি প্রত্যেকটা এন্টিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি না? হ্যাঁ জি জি, এইভাবে জি জি।
বুঝছি। এখন বুঝতে পারছো মূল কনসেপ্টটা কি? এভাবে তুমি ভাগ করবা, যেটা চলে যাবে সেটা হবে ক্রেডিট, এবং যেটা আসবে সেটা হচ্ছে ডেবিট। এবং বাকি যে যদি প্যাচ লাগে, কোনোটা হয়তো এক্সেপশনাল এদিক সেদিক হতেও পারে, যদি প্যাচ লাগে তাহলে আমরা এই যে তখন আবার এটা নিয়ে বিশ্লেষণ করে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমরা করতে করতে যেগুলা পাবো। যেটা আসবে সেটা ডেবিট। এরপরে এন্ট্রি দেখো, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। এখন জনতা ব্যাংক হিসাব যেহেতু খুলছে, কত হাজার টাকা দিয়া? 30,000 টাকা দিয়া হিসাবটা খুলছে। তাহলে কি চলে গেছে? টাকা চলে গেছে স্যার। টাকাটা নগদে চলে গেছে, তাহলে নগদের হিসাব কি? ক্রেডিট। নগদে স্যার টাকাটা ক্রেডিট, চলে জি গেছে। স্যার, স্যার হ্যাঁ। জি স্যার। আর আর এই ব্যাংকের হিসাবটা অ্যাকাউন্ট হচ্ছে যেহেতু, ডেবিট। হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্টটা কি হলো? ডেবিট হয়ে গেছে আমাদের। ডেবিট, জি স্যার, বুঝছি, ব্যাংকের এবার অ্যাকাউন্টটা বুঝছি। কিন্তু আসলে বাইরের কিছু না, এটা ব্যবসারই একটা অংশ। যেহেতু ব্যবসার অংশ সেই ক্ষেত্রে কি হয়েছে? অ্যাকাউন্টটা ডেবিট হয়ে গেছে। ক্লিয়ার? আমি মূলত ওই প্রত্যেকটা এন্ট্রিকে এভাবেই দেখতেছি, কোন কোন জিনিসটা আমাদের নিকট থেকে চলে গেছে এবং কোন জিনিসটা আমাদের নিকট আসছে। এখন দেখো, আমরা যে এন্ট্রিতে ছিলাম 26 তারিখের এন্ট্রিটা লক্ষ্য করো। ক্ষয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, অর্থাৎ আমরা যে পণ্যটা কিনে আনছিলাম ওই পণ্যটা ফেরত দিয়ে দিচ্ছি। কত হাজার টাকার পণ্য ফেরত দিচ্ছি? 3,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কি চলে গেছে? পণ্যটা চলে গেছে না, যেহেতু আমরা ক্ষয় ফেরত দিয়ে দিচ্ছি। ক্ষয় ফেরত মানে কি? আমরা ওই পণ্যটা ক্ষয় করে আনছিলাম, মনে করি বইটা আমি ক্ষয় করে আনছি, আনার পরে কেউ মনে হয়েছে এই বইটা ভালো না, এটা ফেরত দিয়ে দিলাম। তাহলে কি হইলো? জিনিসটা ক্ষয় ফেরত। এবং ব্যবসা থেকে কি চলে গেল? পণ্য চলে গেছে স্যার। হ্যাঁ, পণ্যটা চলে গেছে। এই পণ্যটা কোন হিসাবে চলে গেছে দেখো। আমি প্রথমেই আরেকটা ডেবিট জিনিস হিসেবে। পণ্য জিনিসটা কিন্তু লেখা যাবে না, হ্যাঁ, ফেরত হিসেবে চলে গেছে। তাহলে ফেরত হিসাব লিখতে পারি। ঠিক আছে, ফেরত হিসাব লিখতে পারি। এখন ফেরত হিসাব দিলে সমস্যা আছে। আমি যে পণ্যটা ফেরত দিব সেটা কি আমি যে বিক্রি করছিলাম ওই ফেরতটা আসছে, নাকি আমি যে ক্রয় করে আনছি ওইটা ফেরত দিছি? এটা কিন্তু বোঝা যাবে না। এর জন্য লিখতে হবে যে ক্রয় ফেরত, আর যেটা চলে আসবে সেটা হবে বিক্রয় ফেরত। মনে করো আমি বিক্রি করলাম, আমার ব্যবসা থেকে এই বইটা বিক্রয় করে দিলাম, দেওয়ার পরে ওই বইটা আমাকে ফেরত দিচ্ছে। আবার আরেকটা বই কি করছে? আমি ফেরত দিচ্ছি। এখন যদি দুইটি ফেরত ফেরত লিখি তাহলে কি বুঝবো? বুঝবো না। এটা কোন হিসাবের কারণে ফেরত দিব? এটা হচ্ছে বিক্রয় হিসাব, যেহেতু আমি বিক্রয় দিচ্ছি এই জন্য হচ্ছে বিক্রয় ফেরত। আর যেহেতু ওইটা আমি ক্ষয় করে আনছিলাম সেটা হবে ক্ষয় ফেরত। এখন ওই দুইটা জি জিনিস স্যার, ক্লিয়ার বুঝছি। হয়ে যাবে। ওই দুইটা জিনিস ক্লিয়ার হওয়ার পর এখন কোন এন্ট্রি গুলা কোন হিসেবে লিখবো এটা জাস্ট প্র্যাকটিস করলেই হবে। আশা করি বুঝছো এখন। অর্থাৎ প্রত্যেকটা এন্ট্রি দুইটা দুইটা করে ভাগ করবো আমরা, একটা ডেবিট পার্ট, একটা হচ্ছে ক্রেডিট পার্ট। ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ক্রয় ফেরত কি জন্য ক্রেডিট হইলো স্যার, ডেবিট হইলো না কেন স্যার ক্রয় ফেরত? কারণ এটা তো স্যার একটা পণ্য, ক্ষয় আর আমরা ফেরত জানি কেন পণ্য ক্রেডিট স্যার হইলো? হচ্ছে একটা আচ্ছা ডেবিট। আচ্ছা, আমি কিন্তু প্রথমেই বলছি ব্যবসা থেকে চলে যাবে যেটা সেটা কি? ক্রেডিট। ব্যবসা থেকে যেটা চলে যাবে, আমরা যে ক্ষয় করে পণ্যটা আনছিলাম এই পণ্যটা তো ফেরত দিছি, পণ্য তো চলে গেছে। ক্লিয়ার? এখন ক্লিয়ার? স্যার এক্ষেত্রে পণ্যটা জি স্যার ক্রেডিট হিসেবে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, পণ্যটা তো চলে গেছে নাই ব্যবসায়, এই জন্য কি পণ্যটা ক্রেডিট। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আর স্যার টাকাটা আসছে সেই জন্য টাকাটা হচ্ছে ডেবিট। হ্যাঁ হ্যাঁ, যেহেতু পণ্যটা ফেরত দিয়ে দিচ্ছি ওই ওই টাকাটা চলে আসবে। ওই টাকাটা কি হিসেবে আসবে? যেহেতু ক্ষয় ফেরত, ক্রেডিট, এবং ওই টাকাটা হচ্ছে কত তারিখ? 26 তারিখ। প্রদেয় হিসাব। ঠিক আছে, প্রদেয় হিসাব ডেবিট। এখানে এখানে তোমরা নিজেদের মতো করে কি দেওয়া যায়? আচ্ছা দেখো, প্রদেয় জিনিসটা আমি চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার, শুনতেছি প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে যে ম্যাথটা আপনি করাচ্ছেন, এটা এই যে 16 তারিখে যে হিসাবটা, জেনারেলের নিকট থেকে চেক পাওয়া গেল 10,000 টাকা, তাহলে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট ডেবিট ক্রেডিট হবে না, কারণ এই 10,000 টাকা চেক দিলে তো ব্যাংক আমার 10,000 টাকা দিবে, তাহলে ব্যাংক হিসাব আমার ক্রেডিট হবে না, আচ্ছা আমি ক্লিয়ার করি দেখো। আর যেহেতু নগদান হিসাব ব্যাংক ডেবিট হবে না। আমাকে চেক দিছে, আমি ক্লিয়ার করি, যেহেতু আমাকে চেক দিছে, টাকাটা সরাসরি কিন্তু ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে। ঠিক আছে, এই জন্য ব্যাংক হিসাব হয়ে যাবে ডেবিট। টাকাটা আমার ব্যাংকে আসছে তো। আর ব্যাংক বিষয়টা হচ্ছে, আমি আবারও বলছি, না স্যার, এই যে দেনাদার ব্যাংক যখন জিনিসটা আমাকে কিন্তু চেক দিবে, আমাদের ব্যবসার একটা অংশ। বুঝি নাই? স্যার, মানে দেনাদার যখন আমাকে চেক দিবে, চেকটা তো আমি ব্যাংকে দেবো, তখন ব্যাংক তো আমাকে হ্যাঁ হ্যাঁ টাকা দিবে, আর ব্যাংক টাকা দিবে, দিলে তো ব্যাংক
তখন ক্রেডিট হয়ে যাবে, আর নগদান হিসাব তো ক্রেডিট হবে। তাহলে এইখানে আচ্ছা এইভাবে লেখা বলি, কেন? ওয়ান সেকেন্ড টাকাটা কিন্তু চেক দেওয়ার পর টাকাটা কিন্তু আমরা সরাসরি ব্যাংক থেকে উঠাবো না, আমাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে দিয়ে দিব টাকাটা, ঠিক আছে? এই জিনিসটা একটু ক্লিয়ার স্যার ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, ওই হিসাবগুলো এরকমই, আমি কিন্তু চেক দিয়ে ভাইয়া অ্যাকাউন্টে কি আমাদের, টাকাটা কি জমা মানে থাকবে অ্যাকাউন্টে? অ্যাকাউন্টের টাকা আমার হ্যাঁ অ্যাকাউন্টে হ্যাঁ আমরা আসবে, কিন্তু, হ্যাঁ হ্যাঁ আর বুঝি নাই। অ্যাকাউন্টের টাকা আমার অ্যাকাউন্টে আসবে, তাহলে ব্যাংকেই তো টাকাটা থাকলো, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট নাকি? না ভাই, হ্যাঁ হ্যাঁ উনি অ্যাকাউন্টে, বলতেছে যে হ্যাঁ ব্যাংক হ্যাঁ অ্যাকাউন্টে টাকাটা জমা থাকবে, বুঝছেন? ওটা আমরা কিছুই করবো না, অ্যাকাউন্টে টাকাটা জমা থাকবে। ভাই তুমি ওই বুঝো না টাকাটা এই ব্যাংকে, বিষয়টা, কথার মাঝখানে কথা বললো না। আমি আমি ক্লিয়ার করি, একজন একজন আমি আচ্ছা ক্লিয়ার করি। একজন কথা ওয়ান বলো। সেকেন্ড মিউট করো। আমরা যখন চেক পাবো তার আগে কিন্তু আমরা প্রথমে মধ্যে একটা এন্ট্রিতে পড়ে আসছি যে জনতা ব্যাংকে আমরা হিসাব খুলছিলাম। আমরা কি ব্যাংকে হিসাব খুলি নাই? অবশ্যই খুলছি বোধহয় উনি চেক দিছে। যেহেতু উনি চেক দিছে টাকাটা কিন্তু আমরা ব্যাংকে, হ্যাঁ, ব্যাংক বেড়ে গেছে, আমরা কিন্তু নগদ উত্তোলন করে আনি নাই। যদি আমরা বলতাম যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংক হতে যদি উত্তোলন করতাম তাহলে লিখতাম যে ব্যাংক হিসাব ক্রেডিট এবং উত্তোলন হিসাব ডেবিট। আমরা কিন্তু টাকাটা এখানে উল্লেখ করি নাই যে কি করছে, টাকাটা করছি, উত্তোলন করছি, উল্লেখ করে নাই। যদি উল্লেখ করতো তাহলে ব্যাংক হিসাবটা হয়ে যেত এই ক্রেডিট, ঠিক আছে? যেহেতু চেক আছে আমার কাছে, তাহলে আমার হাতে টাকা নাই, টাকাটা কোথায় আছে? ব্যাংকে আছে, এই জন্য ব্যাংকটা কি বেড়ে গেছে, ঠিক আছে? ওইটা আমার অ্যাকাউন্টে আছে, অথবা যার অ্যাকাউন্টে থাক চেকটা যেহেতু আমার কাছে, তাহলে ব্যাংক হিসাবটা ডেবিট। তাহলে পরে ব্যাংক ডেবিট বুঝতে পারছো ক্রেডিট বিষয়টা? হতো না। আর এই আর যে ব্যাংকের কে থেকে টাকা যখন আমি দিছে, টাকাটা উঠাবো দেনাদার টাকাটা তখনই দিয়ে দিচ্ছে না, ক্রেডিট এই জন্য হবে। দেনাদার হয়ে যাবে ক্রেডিট, সে তো আমাদের কাছ থেকে চলে গেছে। আর আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আমি জাবেদাটা শেষ করি, তারপর প্রশ্ন নিই, সময় আবারও শেষ হয়ে যাচ্ছে। দেখো 26 তারিখ হচ্ছে ক্ষয় ফেরত দিয়ে দিলাম, ক্ষয় ফেরত দেওয়ার পরে কি হয়েছে, আমাদের প্রদেয় হিসেব বাড়ছে। যেহেতু ওই টাকা আমরা একবার কিনে আনছিলাম, ওই টাকাটা আবার আউট 3000 টাকা যেহেতু ফেরত দিচ্ছি, আজকে মিউট করো। তাহলে কি হলো, প্রদেয় হিসাব ডেবিট, যেহেতু টাকাটা আবার আমরা ফেরত পাবো, প্রদেয় হিসাব ডেবিট। কত হাজার টাকা ক্ষয় ফেরত, কত টাকা? 3000 টাকা। সমস্যা নাই, অসুবিধা নাই, আজকে তো প্রথম জাবেদা, এভাবে হবে, ভুল হবে, কমপক্ষে তো 5-7টা জাবেদা শেষ করি, তারপর আছে এন্ট্রি গুলো ক্লিয়ার হবে। এতে সাইড নোট দাও, যেহেতু ক্ষয় ফেরত দেওয়া হলো, যেহেতু পণ্য বা ক্ষয় ফেরত দেওয়া হলো, শর্ট করে দেওয়ার চেষ্টা করো, ক্ষয় ফেরত দেওয়া হলো। দেখি লাস্টে কি আছে। চেকের মাধ্যমে কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো। এখন দেখো, এই যে প্রশ্নটা করছিলাম ব্যাংক ডেবিট হয় নাকি ক্রেডিট হয়, এখানে চেকের মাধ্যমে যেহেতু আমি দিয়ে দিচ্ছি, চেকটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে গেছে। এটা কি, এন্ট্রিটা কি, সেটা হচ্ছে চেকের মাধ্যমে কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো, চেকের মাধ্যমে কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়েছে। যেহেতু আমি চেকের মাধ্যমে কর্মচারীদের বেতন দিয়ে দিচ্ছি, তাহলে আমার ব্যাংক থেকে কিন্তু চলে গেছে টাকা, আমি দিয়ে দিচ্ছি। আর ওই জায়গায় ব্যাংক ডেবিট হয়েছিল কেন? ওই চেকটা আমাকে দেওয়া হয়েছে, আমার ব্যাংকে দেওয়া হয়েছে, আমার অ্যাকাউন্টে আসবে, এখন কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে, এই জন্য ব্যাংক থেকে চলে যাবে, সেই জন্য ব্যাংক হিসাবে এখানে কি কি হবে, ক্রেডিট হবে। ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট। ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট, কত টাকা? 20,000। দেখো এখন ব্যাংক হিসাব 30,000 টাকা তো ক্রেডিট হয়ে গেল, এটা কোন কারণে ক্রেডিট হয়েছে? বেতন দিয়ে দিচ্ছি, ওরা আমার কাছ থেকে বেতন পাইতো, এখন আর চাইতে পারবে না, এটা কি, একটা ব্যবসায়িক কাজ হয়েছে। এখন বেতন হিসাবটা কি, আমরা দুইটা পার্ট, ও সরি সরি, ব্যাংক হিসাব কিন্তু ক্রেডিট, ব্যাংক থেকে চলে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট 30,000 টাকা। এখন আমাদের কাছ থেকে যে বেতন পাই বসে চলে গেছে, ব্যাংক থেকে টাকা চলে গেছে, এই জন্য আমরা ব্যাংক হিসাব দিয়ে দিলাম, ঠিক আছে? আর যারা বেতন পাইতো, কোন কারণে ব্যাংকটা ক্রেডিট হয়েছে? বেতনের কারণে, তাহলে ব্যাংক হিসাব, এই বেতন হিসাব হচ্ছে, বেতন স্যার হিসাব বেতন হিসাবটা ডেবিট। আবার একটু বুঝিয়ে দেন স্যার, ওটা ডেবিট হলো কেন? আচ্ছা, এটা তো ক্লিয়ার করবো, সমস্যা নেই।
এক্সেপশনাল দুই একটা এন্ট্রি থাকে যেগুলো নর্মালের সাথে মিলে না। এখন দেখো টাকাটা কিভাবে চলে গেছে আমাদের ব্যাংক থেকে, বেতনের কারণে চলে গেছে। আমাদের দুইটা পার্ট বাহির করতে হবে এবং দুইটা কারণ বুঝতে হবে। আমাদের দুইটা পার্ট বাহির করার জন্য দেখো ব্যাংক থেকে যেহেতু টাকা চলে গেছে, ব্যাংক হিসাব মাস্ট ডেবিট। এখন সরি ক্রেডিট। এখন আমাদের বেতন হিসাবটা হচ্ছে ডেবিট। এখন আমাদের দুইটা পার্ট তো অবশ্যই প্রয়োজন। একটা তো আমরা ক্রেডিট নির্ণয় করলাম, যেহেতু ব্যাংক থেকে টাকা চলে গেছে এই জন্য কি ব্যাংক ক্রেডিট হয়ে গেছে। এখন আমাদের মাস্ট ডেবিট প্রয়োজন। স্যার এখন এখানে ডেবিটে কি বেতন হবে? হিসাব না দিয়ে যদি স্যার কর্মচারীদের বেতন দেয় তাহলে কি স্যার হবে? অবশ্যই হবে কর্মচারীদের বেতন হিসাব। জি স্যার, এটা যদি দেয় অবশ্যই হবে, কেন হবে না? ঠিক আছে কর্মচারীদের স্যার। বেতন হিসাব, ঠিক আছে, কর্মচারীদের বেতন হিসাব দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের আরেকটা পার্টের কি প্রয়োজন? ডেবিট প্রয়োজন। এই জন্য লিখলাম যে ডেবিট হিসাব 30,000 টাকা। এবং আরেকটা উদাহরণ দেওয়া যায়, দেখো আমরা যেহেতু ব্যাংক থেকে টাকা চলে গেছে, হ্যাঁ, ব্যাংক থেকে চলে যাওয়ার ফলে এই বেতন কি, আমি যখন 1 মাস কাজ করছি, ওরা আমার কাছ থেকে পাওনাদার না, বেতন বেতন আমাদের কাছ থেকে পাবে না। যেহেতু আমাদের পাওনাদার ছুটে গেছে এই জন্য কি এটা আমার ব্যবসার পক্ষে একটা লাভ, এই ব্যবসায় একটা ইয়ে হলো না, যেহেতু পাওনাদার 30,000 টাকা পাইতো, ওটা দিয়ে দিচ্ছি, এখন আর দিতে হবে না। এটা ব্যবসার পক্ষে একটা এই লাভ না, ঠিক আছে। কর্মচারীরা ছুটে গেছে এই জন্য ডেবিট হিসাব হয়েছে 30,000 টাকা। এবং সহজে মনে রাখা এটাই কৌশল, সেটা হচ্ছে আমাদের প্রথম গেছে ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। মিউট করো ভাই, মিউট করো। ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে আমাদের অবশ্যই একটা ডেবিট পার্ট প্রয়োজন। এজন্য কোন কারণে টাকাটা চলে গেছে? হিসাবে বেতনের কারণে। এজন্য বেতন হিসাবে আমরা ডেবিট দিয়ে দিলাম। এই দু একটা এন্ট্রি এরকম একটু প্যাচ লাগতে পারে, কয়েকবার করলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন লিখতে পারি যেহেতু কর্মচারীদের বেতন দেওয়া হলো। আর পদেয় আর প্রাপ্য কি এক? হ্যাঁ, পদেয় আর প্রাপ্য কি এক? বুঝি নাই। পদেয় হিসাব আর প্রাপ্য হিসাব এই দুইটা কি একই কথা না আলাদা? প্রদেয় হিসাব আর হচ্ছে প্রাপ্য। প্রাপ্য হিসাবটা হচ্ছে আমরা যে জিনিসগুলো পাবো, ঠিক আছে, প্রাপ্য একই হিসাব সিমিলার ওয়ার্ড, ঠিক আছে। এগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। পদেয় কি এক? একই প্রাপ্য আর পদেয় এক? আমি বুঝতেছি না না কথা, না, আটকে আসতেছে। প্রদেয় হচ্ছে পদেয় যেটা আমরা হিসাব দিব, আর আর প্রাপ্য হচ্ছে প্রাপ্য যেটা হিসাব আমরা কি এক? পাবো পাবো আর কি। আমি বুঝি নাই কি? কথাগুলা, আটকে আসতেছে, আবার আবার ক্লিয়ার করো। হ্যাঁ, পদেয় হিসাব আর প্রাপ্য হিসাব এই দুটো কি এক? দেখো প্রাপ্য জিনিসটা কি, এই জিনিসটা একটু ক্লিয়ার হও। প্রাপ্য কি? আমরা পাই না জিনিসটা। জি জি স্যার। স্যার। প্রাপ্য আমরা ওইগুলো কি বলি না, এইটা আমার প্রাপ্য ছিল। আর দেওয়া, দেওয়া থেকে দেওয়া কথাটা উল্লেখ করছি, ঠিক আছে, এটা হচ্ছে দেওয়া। বুঝতে স্যার পারছি। প্রদেয় হিসাব মোট কথায় কি বুঝাইতেছে স্যার, আবার একটু বলেন, মানে প্রদেয় হিসাবটা মূল কথাটা কি আচ্ছা, মানে এখানে এখানে প্রদেয় যেগুলো আমরা দিব, এই জিনিসগুলোই বোঝায়, ঠিক আছে। প্রদেয় হচ্ছে যেটা আমরা দিয়ে দিতেছি। মানে স্যার যে টাকাটা দিয়ে দিতেছি সেটা হচ্ছে প্রদেয় হিসাব। হ্যাঁ হ্যাঁ। আর এখানে প্রদেয় দেওয়ার কারণ হলো কি, আমরা তো ওই টাকাটা ওই ওই যে ক্ষয় ফেরত দেওয়ার পরে কিন্তু ওই উনি আমাকে টাকাটা দিবে, এই জন্য এখানে প্রদেয় দিচ্ছে, ঠিক আছে। ক্ষয় ফেরত দিয়ে এখানে প্রাপ্য হিসাব দিয়ে দাও, অসুবিধা নাই, এগুলো হয়ে যায়। এখন দেখো আমি একটু শেষ করি, হ্যাঁ, হয়তো আবারও টাইম শেষ হয়ে যাবে। জাবেদা এভাবে একভাবে ক্লোজ করে দিবা, ঠিক আছে। শেষ হয়ে গেলে এন্ট্রিগুলা ক্লোজ করে দিবা। ক্লোজ করে দেওয়ার পর পুরোটা পার্ট কি করবা, হিসেব করবা। দেখো আমরা আর সরাসরি হিসাব তো পাবো না, এখান থেকে দেখিয়ে দিচ্ছি কত হয়েছিল। আমরা এখানে একটা টান দিব এবং এটা সমান সমান একটা টান দিয়ে দিব, দেখে দিয়ে এইভাবে টোটাল আমাদের যাবে তার দুইটা পার্ট সমান হবে। টোটাল হবে এখানে কত, 2,93,900। সবাই আবার জয়েন হবে। 2,93,900
900। আবার এখানে হবে 2,93,900 এবং হিসাব শেষে এখানে কত তারিখে লেনদেন? হ্যাঁ হ্যাঁ আওয়াজ আসতেছে, আমি বুঝতেছি না কথা। মিউট করো। না এখনো যে কম কম দেখো আমি বলি, এভাবে হিসাব শেষ হওয়ার পরে এদিকে একটা টান দিবা, এদিকে একটা টান দিয়ে টোটাল হিসাব করবা, ঠিক আছে? হিসাব করে এভাবে একটা ক্লোজ চিহ্ন দিয়ে দিবা, ডাবল টান। এই হচ্ছে আমাদের জাবেদা। বুঝতে পারছি? জি ভাইয়া। আমাদের জাবেদা দুই পার্ট, ডেবিট এবং ক্রেডিট পাস দুইটার হিসেবই সমান হবে, না হলে বুঝতে হবে জাবেদা হয় নাই। এখন বলো কার কি প্রশ্ন, বলো। সমস্যা নাই, হিসাব না মিললেও লাস্টে মিলাই দিবেন। হ্যাঁ বললাম ওইটা। কার কাছ থেকে 9,000 আসতেছে আমি দেখো তো। কি রে, মিউট করে দেন না স্যার। তুমি হোস্ট এখন, আমি কি মিউট করতে পারি? হ্যাঁ নাও, এখন করো। 10 তারিখে এখানে প্রাপক হিসাব ডেবিট, ঠিক আছে? 10 তারিখ, হ্যাঁ প্রাপ্য হিসাব ডেবিট। আর এখানে 26 তারিখে ওই প্রদায় হিসাব আবার দিচ্ছেন হলো ডেবিট, মানে দুইটা তো আলাদা। আপনি বললেন ভিন্ন, তাহলে এটাও ডেবিট এটাও ডেবিট কেমন হলো, সেটা একটু প্রশ্ন স্যার। আমি 10 তারিখ না তো এখানে এই বুঝি নাই কোনটা কোনটা। স্যার 10 তারিখ আর আপনার 26 তারিখ দেখেন। আচ্ছা 10 তারিখ দেখলাম। 10 তারিখে প্রাপ্য হিসাব, তাই না? এটা ডেবিট দিছেন। আর 26 যেহেতু তারিখে আমরা পাবো। হ্যাঁ হ্যাঁ 26 আচ্ছা তারিখে প্রদান। এখানে তুমি প্রাপ্য হিসাব দিতে পারো। 26 তারিখের প্রদেয় দেওয়ার কারণ কি দেখো, আমরা যেহেতু ক্ষয় ফেরত দিয়ে দিছি, ক্ষয় করা পণ্য ফেরত দিছি, সেটা আমাদের ওই 3,000 টাকা আমাদের ব্যবসায় আসার কথা। এখানে প্রদেয় দেওয়ার কারণ হচ্ছে ওই টাকাটা কিন্তু ওই এই আমাদের বিক্রয় ফেরত থেকে আর ক্ষয় ফেরত থেকে আসতেছে, এই জন্য এখানে প্রদেয় দিয়ে দিছে, ঠিক আছে? তুমি যে প্রাপ্য দেও, প্রাপ্য কথাটা হয়েছে কি ওই যখন কেনাকাটার বিষয় হয় বাকিতে বা ধারে, তখন এগুলা রেখে এই জন্য প্রদেয় দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে ওই জিনিসটা কিন্তু ওনার কাছ থেকে, যার কাছ থেকে তুমি কিনে আনছিলা, ওনার কিন্তু ফেরত দিছ, উনি কিন্তু প্রদেয় হিসাবে তোমাকে দিয়ে দিবে, তাই না? জি স্যার। ওনার জন্য প্রদেয় না, এই জন্য ওইটা প্রদেয় হিসাব লিখতে, তুমি তো সেটা প্রদেয় হিসেবে পাইতেছ। এই টাকাটা ক্রয় ফেরত দেওয়ার ফলে তুমি টাকাটা কোন হিসেবে পাইতেছ? প্রদায় হিসাবে, ঠিক আছে স্যার। বুঝতে পারছো এখন? এখন ক্লিয়ার? একটু ক্লিয়ার করে দেন। প্রদেয় আর ক্লিয়ার প্রাপ্যর ক্লিয়ার মধ্যে স্যার, প্রদেয় এখন আর বুঝতে পারছো প্রাপ্যর কিনা বলো। মধ্যে একটু ক্লিয়ার করে দেন, আমি বুঝি নাই। কোনটা? প্রদেয় আর প্রাপ্য। আচ্ছা প্রাপ্য জিনিসটা কি? প্রাপ্যটা তো সহজ বিষয়, যেগুলো আমরা পাইবো। জি স্যার। আর প্রদেয় হচ্ছে যেগুলো আমরা দিব। আচ্ছা এই যে স্যার জানুয়ারির 20 তারিখ ক্রয় হিসাব ডেবিট, কিন্তু প্রদেয় হিসাব ক্রেডিট। আমি কি তার কাছে পাই না সে আমার কাছে পায়? আলমের নিকট হতে মাল ক্রয় 30,000 টাকা। আলমের নিকট হতে মাল ক্রয় 30,000 টাকা না? তাহলে আলম, ও দেখো আলমের নিকট হতে মাল ক্রয় করছে, সে আমার কাছ থেকে পায় না? আমি ক্রয় করছি তার কাছ থেকে। হ্যাঁ আমি যেহেতু তার কাছ থেকে ক্রয় করে আনছি, সে আমার কাছ থেকে টাকাটা পাবে না? আমি দেবো না তাকে? মানে এখানে নগদ অর্থের কথা উল্লেখ নাই, এর কারণে এটা কি বাকিতে না? হ্যাঁ হ্যাঁ না, এখানে নগদ না। যদি কোনো লেনদেনের নাম উল্লেখ থাকে মাস্ট সেটা বাকি। এটা 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 লিখে রাখো যে কোনো লেনদেনে নাম উল্লেখ থাকলে সেটা মাস্ট বাকি। স্যার আর কুরিন বিষয়টা হচ্ছে কি? আবার কুরিন হ্যাঁ হ্যাঁ কুরিন কুরিন জানুয়ারি 18 তারিখে। আচ্ছা কুঋণ বিষয়টা হইতেছে যেই টাকাগুলো তোমাকে মেরে দিচ্ছে, মানে মনে করো তুমি ব্যবসাতে কাউরে বাকি দিছিলা, সে টাকাটা তোমার বাকি নিয়ে সে উদা হয়ে গেছে, তোমাকে আর ফেরত দিবে না টাকাটা, সেটা হচ্ছে কুঋণ। তুমি বুঝে গেছো এই টাকাটা দিবে না তোমাকে।
কোনো লেনদেন আচ্ছা, প্রাপ্য হিসাব যদি এখানে 5,000 টাকা হয় তাহলে হ্যাঁ আমি তার কাছে পাই আর সে মাইরে দিছে, বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে দেখো আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে পরের স্যার কোন স্যার জায়গাটা করবা দেখো, স্যার আরেকটা আরো প্রশ্ন বিষয়, থাকলে করো। হ্যাঁ, এই যে 20 তারিখে পদেয় হিসাব হলো আমি তার কাছে পাই 5,000 টাকা, এর জন্য ওটা ক্রেডিট। কিন্তু পদেয় হিসাব সে আমার কাছে পায়, তাহলে ও কোন ঠিক কোন আছে। কুরিন কুরিন না 18 তারিখের যেটা, মানে আমি দিনা আমি তো হলে পরে পাইতাম তার ওটা কাছে। ক্রেডিট, আমি দিনা হলেই ক্রেডিট, কেউ আমার কাছে পাইলে বুঝি নাই। ক্রেডিট কিংবা দিলেই ক্রেডিট না নাকি? যে এখন দেখো এক্সেপশনাল দুই একটা বাদে যেগুলা ব্যবসায় আসবে সেগুলা ডেবিট, এবং যেগুলা চলে যাবে সেগুলো হচ্ছে ক্রেডিট। এখন দেখো কুরিন হিসাব করার কারণে আমাদের কি হয়েছে, আমরা যে প্রাপ্যটা ছিলাম, পাওনা ছিলাম, সেই টাকাটা কিন্তু সে নিয়ে চলে গেছে, সেটা কি আর আমরা পাবো? না। না, সেটা আমরা পাবো না। এই জন্য প্রাপ্য হিসাব কি হয়ে গেছে, এখানে ক্রেডিট হয়ে গেছে, ঠিক আছে। ক্রেডিট। আর কোন কারণে চলে এই প্রাপ্য এই ক্রেডিট হইলো, কুরিনের কারণে, এই জন্য লেখা হয়েছে কুরিন হিসাব ডেবিট। স্যার ওই যে আমরা আরেকটা যখন হিসাব। একটু ক্লিয়ার করি দেখো, আমরা যেহেতু ওই যে টাকাটা এই মালটা বিক্রয় কি বলে, ওই যে পণ্যটা বিক্রয় করছিলাম বাকিতে, তখন কিন্তু লিখছিলাম যে আমাদের প্রাপ্য হিসাব কি ডেবিট, এবং যার কাছে বাকিতে বিক্রি করছিলাম ওর নাম দেয়া, অথবা এই, এই, তার নাম দিয়ে লিখছিলাম কি, অথবা দেনাদার হিসাব লিখছিলাম কি যে ক্রেডিট, পণ্য চলে গেছে, হ্যাঁ, অথবা পণ্য হিসাব লিখছিলাম এবং টাকাটা লিখছিলাম কি, সরি আমি একটু ক্লিয়ার করি, আমরা যখন একটা পণ্য বিক্রয় করি বাকিতে, তখন লিখি যে পণ্য হিসাব, পণ্য চলে গেছে এজন্য ক্রেডিট, এবং ওই যে টাকাটা আমাকে দিবে এই জন্য লিখছিলাম যে প্রাপ্য হিসাব ডেবিট। ডেবিট, ব্যবসায় আসবে। এখন দেখো, যেহেতু ওই প্রাপ্য হিসাবটা আমি আর পাবো না, কুরিন ধার্য করে নিচ্ছি যে এটা আমাকে আর দিবে না, তাহলে ওই ডেবিটটা কি হয়ে গেল, যেহেতু দিবে না, সেটা চলে গেছে ব্যবসা থেকে, তাহলে এটা কি প্রাপ্য হিসাবটা ক্রেডিট হয়ে গেল না? হ্যাঁ, ক্রেডিট হয়ে গেল, যেটা পাবোই ক্রেডিট না। হয়ে গেল। আর কোন কারণে ক্রেডিট হয়েছে এটা, যেহেতু আমাদের কুরিন। দুইটা টার্ম দরকার, হুম। একটা দুইটা টার্ম হচ্ছে, একটা হচ্ছে ক্রেডিট, একটা হচ্ছে ডেবিট দরকার, যেহেতু আমরা ক্রেডিটটা পেয়ে গেছি, অপর আমরা ডেবিট মাস্ট দরকার, এই জন্য কোন কারণে সেটা এই হয়েছে, ক্রেডিট হয়েছে, কুরিনের কারণে ক্রেডিট হয়েছে, এটা আমরা সহজে লিখতে পারি যে কুরিন কুরিন হিসাব ডেবিট, ঠিক আছে। সামি, 26 তারিখে একটু আছো তুমি? দেখেন। হ্যাঁ আমি আছি। তুমি মেসেঞ্জারে একটু চ্যাট করা বন্ধ করো, বারবার নোটিফিকেশন আসতেছে। স্যার এই 26 তারিখেরটা একটু দেখেন। 26 তারিখ, হ্যাঁ বলো। পদেয় হিসাব মানে আমি তার কাছে পাই না, সে আমার কাছে পায়, পদেয় হিসাব ডেবিট 3,000 টাকা আচ্ছা, আমি এখানে। এটা আগেও পণ্য ক্লিয়ার করছি, ফেরত দেখো দিতে। আগে আরেকবার বলছি, যেহেতু আমরা ক্ষয় ফেরত, আমি ক্ষয় করছিলাম, এই পণ্যটা আমি তাকে দিয়ে দিছি না, হ্যাঁ আমি কিন্তু আগে একবার ক্রয় করে আনছিলাম, আনার পরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এখন টাকাটা হ্যাঁ তার কাছে কোন হিসাবে পাবো, আমি কোন হিসাবে পাবো, সে পদেয় আমাকে মানে সে প্রদেয় আমার হিসাবে কাছে দিবে। পায়, তখন আমি তার কাছে পাই, ওটা তো পদেয় হিসাব ছিল তাহলে। হ্যাঁ, এখানে একটু একটু পেজ দেখো, কোন, আমরা তো বলছি যে দুইটা টার্ম আমাদের প্রয়োজন, এখন আমি কিন্তু এটা প্রাপ্য হিসাব দেখতে পারি না সরাসরি, প্রাপ্য হিসাব দিলে আরে স্যার ওই হবে যে না, যেরকম না, তুমি দাও তিরিশ প্রাপ্য হাজার হিসাব দাও, টাকা যে অসুবিধা নেই। বাকি আনলাম 30,000 টাকা যে কোনটা? বাকি আনলাম, ভিতর টাকা 3,000 টাকার পণ্য ফেরত দিছি, এর জন্য এটা হ্যাঁ, ডেবিট নাকি পদেয় হিসাব? না। না, ওইটা কোন কোন জায়গা থেকে ফেরত দিছে এটা কিন্তু উল্লেখ করে নাই, দেখো আমরা কিন্তু 3,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছি, যেহেতু পণ্য চলে গেছে সেটা হচ্ছে ক্রেডিট, এবং পণ্যটা চলে যাওয়ার পর সে আমাকে ওর কাছ থেকে হিসাব করো না, তুমি এই টাকাটা কোন হিসাবে পাইবা, তুমি যেহেতু পণ্যটা ফেরত দিয়ে দিছো টাকাটা ফেরত পাবা, আমরা ফেরত পদেয় পাইছি না হিসাব টাকাটা, ছিল। আমরা কিন্তু বিক্রয়ের জন্য পাই নাই, বা এই দেনাদার বা গণাদার এরকম না, জিনিসটা কিন্তু তার কাছ থেকে আমরা ফেরত পাইছি, এই জন্য কি লিখছে পদেয় হিসাব। প্রদেয়, তার জন্য হিসাবটা প্রদেয়, কোন হিসাবে টাকাটা পাইবা এটা একটু কল্পনা করো, আমি ক্ষয় ফেরত দেওয়ার পরে টাকাটা কোন পদেয় হিসাবে হিসাব পাবো। ছিল। পদেয় হিসাব হুম হুম, ক্রয় ফেরত দেওয়ার পর ক্রেডিট হিসাব পাবো। কোনটা? ক্রয় যদি ফেরত দিয়ে ক্রেডিট, ক্রয় ফেরত দিছি ক্রেডিট তাহলে। হ্যাঁ, ওই যে ক্ষয় ফেরত, আমি আরেকটু ক্লিয়ার করি, দেখো আমরা টাকাটা কি করছি, পণ্যটা তার কাছে দিয়ে দিচ্ছি না, মনে করো 3,000 টাকার পণ্য তারে দিয়ে দিচ্ছি, তাহলে এই পণ্যটা আমাদের কাছ থেকে চলে গেছে না, সেটা ক্রেডিট হয়ে গেল, একটা পার্ট আমরা পাইছি, পণ্যটা চলে যাওয়ার পর সে কিন্তু আমাদেরকে টাকাটা ফেরত দিবে, দিবে না? হুম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এখন হ্যাঁ কেন দিবে টাকাটা,
এই যে ফেরত প্রদেয় হিসাব। ফেরত দিছি এই জন্য দিবে। এখন হ্যাঁ ওই টাকাটা কি হিসাবে আমাদের এখানে আসবে? ওর কাছ থেকে প্রদেয় হিসাবের জন্য আসবে না, হ্যাঁ, ওর জিনিসটা কল্পনা করো। এটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? এই করো, অঙ্কগুলো করলে ক্লিয়ার হয়ে যাবে আর আশা করি। একটা একটাতে আর বিষয় ছিল সবগুলা entry হয় না। স্যার, একটা জি ভাই, বিষয়। পর্যাপ্তকরণ আসবাবপত্রের উপর অপচয় ধার্য করা হলো 25,000 টাকা। এটি কিভাবে কি করলেন? কোনটা? এই যে অপচয় হিসাব যেটা আপনার 25 তারিখ। আচ্ছা, 25 তারিখের লেনদেন কি আছে? আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো 25,000 টাকা। না, আসবাবপত্রের উপর অবচয়, দেখো এখানে আসবাবপত্রের উপর অবচয় লেখা হয়েছে। দেখো, অবচয় হিসাবটা সরাসরি 25,000 আমরা লিখলাম। আমরা বলছিলাম এক্সেপশনাল কিছু থাকবে এরকম। এগুলো আলাদা একটু নিয়ম নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এগুলো আরো একটু ক্লিয়ার করে দিব আমরা, অসুবিধা নাই। আমরা পরের ক্লাসে ক্লিয়ার করি নাকি? জি আমি ভাই, আমি একটা একদিনে কাজ এত দিব, কিছু করলে সমস্যা। সব ভুলে আগে যাবো, আমরা সব ভুলে করি, যাবো। বিষয়টা একটু বুঝি, আমরা নিজে নিজে বিষয়টা চিন্তা করি। হ্যাঁ, হ্যাঁ, আগেই একটু যদি আপনার প্র্যাকটিস কাছে করো। সব প্রশ্ন করি তাহলে বিষয়টা তো ঝামেলা হয়ে যাচ্ছে। আজকে এখন এটা বলে দিলাম, নিজেকে তো দেখো করতে প্রত্যেকটা হবে। এন্ট্রি বলতেছি, কালকে ভুলে যাবা, শেষ কাহিনী। কি লাভ হবে? এখন প্র্যাকটিস করো এবং কোন কোন জায়গায় খটকা হয় এটা আবার নোট করে রাখো। জি ভাইয়া, আপ- এটাই ভালো হবে। আপনি আমাদের করতে বলেন, আমরা করি, আগে নিজে চেষ্টা করি। এভাবে আপনাকে হুম, হুম। প্রশ্ন করতে গেলে দেখা যাবে প্রত্যেকটা জাবেদাতে প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রশ্ন করতে হচ্ছে। হ্যাঁ, আপু মনে প্রত্যেকটা হয় এরকমই, প্রত্যেকটা এরকম। এটা থেকে এখন যদি আপনি আমি ভালো বলি, কিছু বুঝতে পারেন তাহলে অন্যগুলো বুঝতে পারবেন, সেম একই কোয়ালিটি। প্রশ্নটা দেখেন। আমি ডেবিট আর বলি দেখো, ক্রেডিটটা বুঝলে এই সব বুঝতে 2018 কিন্তু পারবেন। সাল আপনি থেকে মনে হয় চাইলেও জাবেদা একদিনে বুঝতে পারবেন না। জয় ভাইয়া, আপনি এটা চাইলেও জাবেদা পসিবল না। একদিনে বুঝতে পারবেন না। এটা এরকম কতদিন একটা আপনাকে গেছে? সময় আমি দিতে একদিন জিনিস। না, হবে। আর 7 দিন যাবত আপনি সময় যে দিচ্ছি। হারে ভাইয়াকে প্রশ্ন করতেছেন, ভাইয়া তো অজ্ঞান হয়ে যাবে এত আমি প্রশ্ন আপু একদিনে করলে। 7 দিন যাবত দেখতেছি চাবেদা। আমি 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 ক্লিয়ার করি, 1 সেকেন্ড। আমি ক্লিয়ার করি বিষয়টা। আমরা আমরা যখন শিখছি তখন কি হয়েছে, প্রত্যেকটা লেনদেন একদিনে শিখছে। এখন এই যে 26 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত যে লেনদেন গুলো আছে না, ওই লেনদেন গুলা কি করছি আমরা একদিনে একটা এন্ট্রি একদিনে শিখছি। এই জন্য আমাদের এতটা মনে আছে। একদিনে যদি সব তোমাকে বলে দিই, দেখবা ভুলে যাবা ভাই, পারবা না। আমি তো আসছি, তাই না? এটা ক্লিয়ার করো, এবং তারপরে অনেকগুলো এন্ট্রি একসাথেই বলে দিচ্ছি। স্যার, আপনার ফোন নাম্বারটা দিয়ে জাবেদা করার সময় কোনো অসুবিধা হলে ফোন দিয়ে জিজ্ঞেস করুন। সমস্যা নেই, জাবেদা করে এন্ট্রি করে রাখো, আমরা ক্লাসে এগুলো নিয়ে ডিসকাশন করবো, ঠিক আছে? আর একটা ক্লাস করতে পারি, দাঁড়াও 1 সেকেন্ড, আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দিই। আমি তো মনে করো অন্য ক্লাসেও থাকি, জাবেদা করার সময় ফোন দিলা তখন তো আর কথা বলতে পারবো না, এটা পসিবল না ভাইয়া, পসিবল না আসলে। স্যার, আপনি কি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট? না, আমি কম্পিউটারের। আচ্ছা, এমনি নর্মালি ওভারঅল তো বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে, তাই না? একটু তো ক্লিয়ার হয়েছে, সবগুলো না হইলেও। হ্যাঁ, অল্প অল্প ধারণা আসছে। হ্যাঁ, হ্যাঁ, ধারণা আসছে। হ্যাঁ, হ্যাঁ, ধারণাটা আসুক না, একদিনে তো আর সবগুলো হয় না রে ভাই। হ্যাঁ, ধারণাটা জি আসছে, এটাই ভাইয়া, আগে বেটার। আমরা আজকে চেষ্টা করি, তারপরে আটকে গেলে তো আপনি আসেন, ক্লাস তো আসছেই, হ্যাঁ, হ্যাঁ, একদিনে এত প্যারা নেওয়ার তো কিছু নাই। একদিনে দরকার নাই, অনেক দেখো আমি লিংক দিয়ে দিচ্ছি আমার টাইম। প্রোফাইল ফেসবুক আইডি, মেসেজ করিও ভুল হইলে। আমি চেষ্টা করবো, ঠিক আছে, বুঝিয়ে দেওয়ার জন্য। আমার মাথার এমনিতে নর্মালি একদিনে যাবে তা হয় না, এটা কখনোই হয় না। যারা পড়ছে, কমার্সের কি আছে এখানে? একটা মেয়ে আছে মনে হয়। এই জাবেদার এন্ট্রি গুলা জানো, এসএসসি তে যারা পড়ছে তাদেরকে আবার এইচএসসি তে যখন দেওয়া হয় তখনও কিন্তু কি এই ভাই কি আমি বলে এটাকে, আসতেছি। কমার্সে ছিলা? জি জি, কমার্সে ছিলাম। ভাই এইবার ক্লাস তাহলে তো বিষয়টা বুঝো, এসএসসি তে আমরা যখন এসএসসি তে জাবেদা পড়ছি, তারপরে এইচএসসি থেকে আবার নতুন করে পড়তে হয় নাই। এসএসসি গুলা কি আর এইচএসসি তে অ্যাপ্লাই করতে পারছি? পারি নাই কিন্তু। তো একদিনে কি সম্ভব বলো? এসএসসি 4টা বছর জাবেদা পড়া লাগে।
হ্যাঁ ভাইয়া মাইন্ড হেসে করিও না, অন্যরা মাইন্ড করিও না, এই কথাগুলো ধারণাই মাইন্ড নাই। করিও না, বুঝছো? হ্যাঁ, মাইন্ড করার তো ওর কিছু নেই ভাই, আসলে বিষয়টা অনেক সূক্ষ্ম। একটা লাইনের মধ্যে আমাদেরকে দুইটা বিষয় ভাগ করে নিতে লাগতেছে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এটা বুঝতে গেলে ক্রেডিট, অবশ্যই প্র্যাকটিস করতে হ্যাঁ হ্যাঁ, হবে। প্রত্যেকটা লাইন ভাগ আর করতে হইতেছে, একদিনে কোনটা ডেবিট জি কোনটা ভাই, আর ক্রেডিট, আপনার তারপরে কাছে যদি আবার আমরা এখন শিখাই নিতে যাই তাহলে তো সমস্যা ভাই, এত কিছু তো শিখায় নেওয়া সম্ভব না, আমাদেরকে নিজেকে বুঝতে লাগবে আসলে কোনটা ডেবিট হচ্ছে কোনটা ক্রেডিট। কারণ এটা তো ম্যাথ না যে নির্দিষ্ট একটা নিয়মে চলতে থাকবে, মাঝে মাঝে তো ডিফারেন্ট হইতেই পারে। ঠিক আপু, আচ্ছা ঠিক আছে, এটা 4টা একটা প্রায় বেজে ধরনের গেছে। নিয়ম। আমরা কালকে আবার একটা লম্বা ক্লাস নিব, ঠিক আছে? আরেকটা জাবেদা পড়বো, তখন আবারও প্রশ্নের উত্তরগুলো নিব। স্যার এখন শেষ করে দেন, মাথার উপর দিয়ে যাচ্ছে সেই 2টা 30 থেকে এখন যাই কথা হয় না কেন কিছুই ঢুকবে না কোথায়। হ্যাঁ, কালকে এত কি লম্বা একই ক্লাস টাইমে ক্লাস আসলে নেবেন? এটা আল্লাহ হাফেজ সবাই। একটা বৈজ্ঞানিক, আমি বলি বৈজ্ঞানিক ভাবে এটা পরীক্ষিত যে 40 মিনিটের বেশি কিন্তু মনোযোগ দেওয়া জি ভাইয়া, যায় না, ঠিক 40 আছে? মিনিটের তখন বেশি মাথায় একটা কিছু মানুষ ঢোকে না। কখনোই মনোযোগ দিতে পারে না। হুম। এই তাহলে এটা আমরা এতক্ষণ বুঝাচ্ছি, এটা মনোযোগ দিলেও কোনো লাভ হবে না ভাই। ভাই দিন শেষে ফলাফল জিরো। এই জন্যই তো হুম, যোগ্যতা সেটাই। 45 মিনিট করে দিছে, ফিক্স করে দিছে। আচ্ছা ভাই, আজকে এই পর্যন্ত থাক, আমি লিফট নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ। আমি আমি বলি দেখি, আমি গ্রুপে সবাইকে জানাই দিও আমি কোনটা দিতেছি, সেটা এক একজন এক একটা করলে তখন টেস্ট লাগবে। আচ্ছা, মিস্টার বাবুল হাওলাদারের জাবেদাটা আছে কি দেখো তো। 2018 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার বাবুল হাওলাদার একটা 50,000 টাকা এবং 40,000 টাকা যন্ত্রপাতি মূলধন স্বরূপ ভাইয়া, আনয়ন পূর্বক। হ্যাঁ, আচ্ছা ভাইয়া উদাহরণ কি ম্যাথটার ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিতে বলিয়েন, কারণ আমরা আবার টেকনিক্যাল বই, আমরা আবার হকের সাথে মিলে না। এই জন্য যেই ম্যাথটা আপনি করতে বলবেন ওই ম্যাথটা কাউকে একজনকে দায়িত্ব দেন, সে ছবি তুলে গ্রুপে দিয়ে সমস্যা দিবে, হচ্ছে আমি তাহলে কি বলি, হবে সেম এখানে ম্যাথটা। এখানে 4টা ডিপার্টমেন্ট আছে, আমি কিন্তু 4টা গ্রুপে অ্যাড নাই। সামি ভাইয়া, আচ্ছা আপনি সমস্যা নাই, একটু আমাদের আমরা গ্রুপে ম্যানেজ দিয়ে করতেছি, দিয়েন। অসুবিধা নাই, আমরা ম্যানেজ করতেছি, সমস্যা নেই। আমি আপু, আপনি কোন ডিপার্টমেন্টের? ভাইয়া কম্পিউটার। ও, তাহলে তো আপনি আমাদের গ্রুপে নাই, আমরা ইলেকট্রিক্যাল। সমস্যা নাই, পেয়ে যাবা, সমস্যা নাই। সমস্যা নেই, আমাদের গ্রুপে সামি ভাইয়া আছে, উনি দিয়ে দিবে। তাদের হক আছে, তারা 160 পৃষ্ঠা, এই উদাহরণ 3 দেখো পেয়ে যাবা। ওই যে মিস্টার বাবুল হাওলাদারের এটা 50,000 টাকা এবং 40,000 টাকার দু হাজার যন্ত্রপাতি আঠারো মূলধন সালে স্বরূপ আনয়ন পূর্বক, এটা। হ্যাঁ হ্যাঁ, 2018 আচ্ছা সালে আচ্ছা 1 জানুয়ারি ওইটা থেকে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমি ছবি দিয়ে দিব। ভাই এবার ক্লাসটা শেষ কর। বিশ্বাস করবা কিনা জানি না, এটা এমন একটা ইজি বিষয়। কতজন আছো? 13 জন আছো, এর মধ্যে আমি একজন। এমন একটা ইজি বিষয়, আমি কিন্তু এই জাবেদা গুলা 2018 সালে শিখছিলাম, এখনো আমার কিন্তু দেখো এই প্রত্যেকটা জাবেদা আমি কিন্তু ছাড়াই, কি বলে এটাকে, কোনো প্রকার রিভিশন ছাড়া কিন্তু এখন পড়াইছি। এটা এমন একটা বিষয়, আশা করি বুঝলে বিষয়গুলো তোমাদেরও ক্লিয়ার হয়ে জি যাবে। ভাইয়া, বুঝতে লাগবে, যদি আমরাও একবার হ্যাঁ জাবেদার মজাটা পাই তাহলে কিন্তু আপনার মতো আমরাও একবার পরেই বুঝতে পারবো কোনটা ডেবিট হ্যাঁ হ্যাঁ, কোনটা ক্রেডিট, কিন্তু এটাই সত্য এখন কথা, ওই আমি কিন্তু মজাটা পাইনি, এই জন্য আমাদের কাছে একটু প্যারা লাগতেছে। অবশ্যই এই টেবিল, ইনশাল্লাহ এরকম ঠিক হয়ে আমরা তো যাবে। প্রথমবার যখন করছি এরকমই লাগছে, ঠিক আছে? একদম ইজি বিষয়, পেরে যাবা, একদম ইজি, আমার কাছে সিম্পল লাগে। আমি বললাম না, জাস্ট কত বছর, আজ থেকে 5 বছর আগে জাবেদা শিখছি। এই জাবেদা কোনো প্রকার প্র্যাকটিস নাই, এবং বইয়ের চেয়ে 1 নম্বরে এই জাবেদাটাই আছে, আমি কিন্তু জানি না। এবং কোনো প্রকার পরিকল্পনা ছাড়া কিন্তু আজকে করাইলাম, ঠিক আছে? গত 2 দিনও কোনো প্রকার পরিকল্পনা ছিল না। তো আমি যদি এত বছর আগে একবার শিখে এই জাবেদা করতে পারি, তাহলে তোমরা যদি একবার কোনোভাবে এই জাবেদাটা বুঝে যাও, তাহলে কি হবে বুঝতে পারতেছো? A+ হবে। ম্যাজিক। সেটাই সেটাই, এই ভালো লাগে। সেটাই, একটু মনোযোগ দাও, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। এত প্যারা নেওয়ার কিছু নাই, সমস্যা নাই, জাবেদা ক্লিয়ার করলে বাকিগুলো এমনি স্যার ক্লিয়ার হয়ে যাবে, জাবেদা একটু ক্লিয়ার test হয়ে করো। গেছে, আর 50% ক্লিয়ার নাই। হ্যাঁ, আশা স্যার করি আপনার আরো 2-1টা প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার আপনার আইডির লিঙ্কটা পাচ্ছি না আমি, আমি তো দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আবার আবার দেন বলছি। তো। দেওয়াই তো আছে। হ্যাঁ
আমি রেকর্ড হয়েছে সবগুলা? হ্যাঁ হয়েছিল, ওই যে ফার্স্টে আমি লিঙ্ক নিছিলাম না, ওর পরে একটু প্রবলেম হয়েছিল, আর পরে যে দুইটা দিছিল না লিঙ্ক, ওই দুইটা হয়েছে, এটা এখন হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, আমিও রেকর্ড রাখছি, অসুবিধা নেই। হয়েছে। আমি যে তাহলে ভাই রেকর্ড করছি আজকের মতো ক্লাস শেষ। এতে আজকের মতো শেষ করে দিই নাকি? আর তো পসিবল নাই, রোজা রেখে আমার কিন্তু জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া। কালকে কালকে বিকাল থেকে মাথা ব্যথা করতেছে, আমি ভাবছি হয়তো ক্লাস নিতে পারি কিনা। এখানে আসার পরও মাথা ব্যথা করছিল, আলহামদুলিল্লাহ পড়ানোর পর থেকে মাথা ব্যথা চলে গেছে। আরে আমি আছি না, আচ্ছা শেষ করে দিচ্ছি আমি। আচ্ছা শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করি নাকি আমরা? জি ভাইয়া, আগামীকাল আল্লাহ আর হাফেজ, আসসালামু আলাইকুম। এনিওয়ান কোনো কোশ্চেন আছে? ভাইয়া সাইবুল শেষ করে দিচ্ছি। আচ্ছা শেষ করে দাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।